দিছেন? ওকে, দরজাটা একটু টেনে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর, তাই না, আপনাদের সাথে আবার হচ্ছে দেখা রসায়নের হচ্ছে রিভিশন প্রোগ্রাম ক্লাস নিয়ে, তাই না? তো আশা করি আজকের ক্লাসটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লেকচারের সম্পর্কে অথবা পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই হচ্ছে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এটা কাইন্ডলি একটু জানাবেন। যদিও আজকে নতুন একটা গ্রুপ আপনাদের সাথে অবশ্যই হচ্ছে আজকে আমার প্রথম সাক্ষাৎ। তো আশা করি হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের সাথে অবশ্যই পরিচয় হব ক্লাসের মধ্য দিয়ে, ভাল লাগবে। আমিনা খাতুন, ঈশিতা, রূপামণি, রিশাদ, আরশেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসিফ আফ্রিদি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আমি ভালো আছি। আফ্রিদি, আপনি কেমন আছেন? নাদিয়াতুল জান্নাত ইতি আমাদের সাথে দেখছেন, তিনি বলেছেন আসসালামু আলাইকুম ভাই। আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন সুলতানা মুক্তা, ভাইয়া কেমন আছেন? জি আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুইটি আক্তার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের সাথে আছে সাজিদ দেখছেন, সানজিদা খানম অন্তরা দেখছেন। আচ্ছা, তো আজকে রসায়ন ক্লাসটা যে আমরা রিভিশন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি, আমরা হচ্ছে 50টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই এমসিকিউ প্রশ্নের পাশাপাশি কোন ধরনের বা কোন টাইপের হচ্ছে আপনারা প্রশ্ন করবেন, কিভাবে এই কয়েক স্বল্প সময়ে প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে হচ্ছে আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা সময় নষ্ট না করি, আমরা মূল ক্লাসে চলে যাই। ওকে, আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আচ্ছা, আচ্ছা তাহলে দেখেন প্রথম প্রশ্ন, স্পিড ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি? স্পিড ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি, এটা একটু কাইন্ডলি হচ্ছে আমাকে জানান। স্পিড ল্যাম্প, এই স্পিড ল্যাম্প হচ্ছে কি আমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ছিল ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তাই না? সেই অধ্যায় থেকে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আসছে যে স্পিড ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি। এবং এই প্রশ্নটা শুধুমাত্র যে নার্সিং এর জন্য গুরুত্বপূর্ণ এটাও না, যে এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। সুতরাং আপনারা নার্সিং প্রশ্ন ব্যাংকের পাশাপাশি মেডিকেল প্রশ্ন ব্যাংক খুব ভালো করে সলভ করবেন। ওকে, তাহলে দেরি না করে হচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে অ্যান্সার টাইপ করে ফেলি। স্পিড ল্যাম্প সম্পর্কে কোনটি সত্য? আশা করছি আপনারা খুব জলদি হচ্ছে রেসপন্স করবেন, ঠিক আছে? নাদিয়া জানাতুল ইতি, ইতি অলরেডি হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছে, তাই না? ইতি বলছে হচ্ছে ডি, মিথানল এর জ্বালানি। আচ্ছা, ইতি বলেছেন মিথানল জ্বালানি। আপনারা বাকি যারা হচ্ছে আছেন খুব দ্রুত করে হচ্ছে কমেন্ট করে ফেলুন, ঠিক আছে? স্পিড ল্যাম্প, একজন মাত্র শুধুমাত্র একজন হচ্ছে অ্যান্সার দিছে, আর বাকিদের অ্যান্সার কোথায়? সুইটি আক্তার বলেছেন ডি, মাহমুদা সুলতানা মুক্তা বলেছেন ডি, বন্দনা পল বলেছেন ঘ, মিথানল এর জ্বালানি। আচ্ছা, কোনটি সত্য, তাই না? আমাদের প্রশ্নটি ছিল স্পিড ল্যাম্প সম্পর্কে কোনটা সত্য। তাইলে প্রথম কথা হচ্ছে কি সাশ্রয়ী। তাহলে সাশ্রয়ী কি হবে? স্পিড ল্যাম্প হচ্ছে যেহেতু ল্যাবরেটরির একটা উপাদান অথবা হচ্ছে কি একটা ইকুইপমেন্ট, সুতরাং কি এটা সাশ্রয়ী হবে না, অবশ্যই কি দামি হবে, তার মানে এটা সাশ্রয়ী না। শিখার তাপমাত্রা কম কিনা,
স্প্রিট ল্যাম্পের কি হয়, জারণ শিখা হয়, বিজারণ শিখা হয়, তাই না? স্প্রিট ল্যাম্পের কয় ধরনের শিখা পাওয়া যায়? দুই ধরনের শিখা পাওয়া যায়, উজ্জ্বল শিখা এবং কি অনুজ্জ্বল শিখা। এই উজ্জ্বল শিখা এবং অনুজ্জ্বল শিখার আবার কি জারণ অংশ আছে বা জারণ তাপ আছে, জারণ শিখা আছে এবং কি বিজারণ শিখা আছে। তার মানে এখানে শিখার তাপমাত্রা কিন্তু কম থাকে না, শিখার তাপমাত্রা অনেক বেশি থাকে। তাইলে হচ্ছে কি এটাও হচ্ছে কি ভুল, শিখার তাপমাত্রা কি কম। ওকে, তাহলে এটাও ভুল। শিখা নিয়ন্ত্রণ করা যায় কি না? স্প্রিট ল্যাম্প হচ্ছে কি একটা ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট যেটার কোনো কি বাটন নাই। গ্যাস স্টোভ চুলার দেখেন না বাড়ায় কমায়, তাহলে এটার কোনো কি মানে কমানোর জন্য হচ্ছে কি কোনো চাবি নাই বা কি নাই, তাইলে এটা কি শিখা নিয়ন্ত্রণ করা যায়? শিখা নিয়ন্ত্রণ করা কিন্তু যায় না। তার মানে প্রথম তিনটা অপশন হচ্ছে কি, প্রথম তিনটা অপশন ভুল। তাইলে সঠিক অ্যান্সার কোনটা? মিথানল এর জ্বালানি। ঠিক আছে, কি মিথানল এর জ্বালানি। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে মিথানল, মিথানল কিন্তু প্রধান জ্বালানি না। স্প্রিট ল্যাম্পের প্রধান জ্বালানি হচ্ছে কি অ্যালকোহল। স্প্রিট ল্যাম্পের প্রধান জ্বালানি হচ্ছে অ্যালকোহল, এরপরে হচ্ছে কি ইথানল, এরপরে হচ্ছে আপনার মিথানল, এরপরে হচ্ছে কি মিথানল। তাইলে স্প্রিট ল্যাম্পের কি জ্বালানি, কয় ধরনের জ্বালানি ব্যবহার করা হচ্ছে? তিন ধরনের। কি কি? অ্যালকোহল অথবা ইথানল অথবা মিথানল। ঠিক আছে, আচ্ছা এরা মূলত অ্যালকোহল। তার মানে কোনটা সত্য? মিথানল এর জ্বালানি। ওকে, আচ্ছা যারা যারা হচ্ছে অ্যান্সার দিয়েছেন তাদের সঠিক হয়েছে। ঠিক আছে, তাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটির সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? দেখেন, কোনটির সংস্পর্শে দীর্ঘদিন থাকলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? তাহলে খুব দ্রুত হচ্ছে কি অ্যান্সার দিয়ে ফেলুন। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বলেছে, মিথানল বাষ্প বলেছে, তারপরে হচ্ছে কি অ্যানিলিন বলেছে এবং কি খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলান। তাইলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, তারপরে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, মিথানল বাষ্প আছে, অ্যানিলিন আছে। তাইলে এই চারটার মধ্যে কোনটা হবে? আচ্ছা, লাল রং ব্যবহার করবে না। আচ্ছা ঠিক আছে, আমরা শুধু হোয়াইট অংশে হচ্ছে লাল রং ব্যবহার করব। ঠিক আছে, ওকে। সুইটি আক্তার বলেছেন 2 এর ক, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকিদের অ্যান্সার হচ্ছে খুব দ্রুত আপনারা হচ্ছে দিয়ে ফেলুন, কারণ আমাদের কিন্তু এখানে অনেকগুলা প্রশ্ন। এই প্রশ্নগুলা যদি আলোচনা করি তাইলে দেখা যায় একটু তো ডেসক্রিপশন বলবোই, তাই না? কোন ধরনের প্রশ্ন আসবে বা কেন সঠিক হইলো না, কেন ভুল হইলো, তাহলে খুব দ্রুত অ্যান্সার দিবেন। আহ আহ সুইটে আক্তার বলেছেন ক, মাহমুদা সুলতানা মুক্তা বলেছেন যে লিথিয়াম অ্যালুমিনো হাইড্রেট, তারপরে হচ্ছে ইতি বলেছেন গ, বন্দনা বলেছেন ক। খুব দ্রুত মাত্র 2-3 জন হচ্ছে আপনারা অ্যান্সার করছেন। যারা আছেন এই 15 জন, এই 15 জন 15টা অ্যান্সার আমি আশা করতেছি আপনাদের থেকে। ঠিক আছে, ভুল হোক সমস্যা নাই ভাইয়া, এখান থেকে কারেকশন করে দিব, আমি আপনাদেরকে বকা দিতেছি না। ঠিক আছে, এখানে শেখার জন্য আসছেন, সুতরাং কোনো সমস্যা নেই। আমিনা খাতুন ঈশিতা বলেছেন 2 এর এ। আচ্ছা 2 এর এ বলেছেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা তাহলে দেখেন, আমরা তাইলে সঠিক অ্যান্সারটা বলে দেই। কোনটি সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কি ল্যাবরেটরিতে ব্যবহার করি, যখন আমরা ল্যাবরেটরিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড কি পোড়ায় না? তাহলে অ্যাসিডের কি ধর্ম? অ্যাসিডের হচ্ছে কি ধর্ম আছে, এটা পুড়িয়ে দিচ্ছে আপনাকে, তাই না? জারণ বা বিজারণ ধর্মের জন্য হচ্ছে কি আপনার গায়ে ক্ষত তৈরি হবে, কিন্তু আপনি অন্ধ হতে মানে অন্ধ হওয়ার সম্ভাবনা নাই। অ্যানিলিন হচ্ছে ল্যাবরেটরির লাইক হচ্ছে অতটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, জাস্ট নর্মাল ক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং প্রোটেকশনও থাকে। এরপরে হচ্ছে দেখেন আমাদের কি আছে, লিথিয়াম অ্যালুমিনো হচ্ছে কি হাইড্রেটেড। এটা হচ্ছে ল্যাবরেটরিতে অতটা ব্যবহার না বা বহুল ব্যবহার না, যেটা বহুল ব্যবহার সেটা হচ্ছে মিথানল, এবং এই মিথানলটা কিন্তু খুব বিষাক্ত। এই মিথানল হচ্ছে কি খুব বিষাক্ত। এখন দেখেন বাষ্প, মিথানল কি বাষ্প। এখন আমি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাস ছিল, সেহেতু নার্সিং এর প্রশ্নগুলো কি সিলেবাসের ভিতরে আসবে নাকি বাহির থেকেও আসবে? বাহির থেকে আসবে, পুরো বই সিলেবাস। ঠিক আছে, আপনি এখনো জানেন না, এটা খুব কষ্ট পেলাম। যাই হোক,
পুরো সিলেবাস কিন্তু, ঠিক আছে, শর্ট সিলেবাস থেকে আসবে না, সব সিলেবাস থেকে, মানে কমপ্লিট সিলেবাস থেকে আপনাদের প্রশ্ন আসবে। তাহলে অ্যান্সার হবে কি মিথানল বাষ্প। তাই মিথানল কি একটা কি বিষাক্ত পদার্থ বা বিষাক্ত কেমিক্যাল কি এজেন্ট, বিষাক্ত কেমিক্যাল এজেন্ট, যার সংস্পর্শে হচ্ছে কি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। কোন সংযুক্তিটি রাজ অম্ল নামে পরিচিত? কোন সংযুক্তিটি রাজ অম্ল নামে পরিচিত? প্রথমে জেনে নেই রাজ অম্ল কি। রাজ অম্ল হচ্ছে কি একটা পরিষ্কারক। রাজ অম্ল হচ্ছে কি একটা পরিষ্কারক, ঠিক আছে। এখন বলেন কোন সংযুক্তিটি রাজ অম্ল হিসেবে পরিচিত? খুব দ্রুত। তাহলে আমাদের অপশনে কি আছে? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 মোল নাইট্রিক অ্যাসিড, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1:1 মোল কি নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হচ্ছে বলেন এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে আপনারা চুজ করবেন? খুব দ্রুত। খুব দ্রুত হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলুন। ইতিমধ্যে অ্যান্সার দিয়েছে 3 এর ক। ইতি বলেছেন 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, বাকি যারা আছে খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলুন। মাহমুদা সুলতানা মুক্তা বলেছেন 3 এর ডি, 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে মুক্তার অপশনটা হচ্ছে ভুল দিয়ে দিলাম, তার মানে মুক্তা ভুল। এখন বাকি যারা আছেন বাকি 3টা অপশনের মধ্যে বলেন, ঠিক আছে। খুব দ্রুত বলতে হবে। তাইলে হচ্ছে আমাদের রাজ অম্ল। তাইলে রাজ অম্ল প্রথমেই কি বললাম? একটা পরিষ্কারক। তাইলে আমরা ল্যাবরেটরিতে যে সমস্ত কি যন্ত্রপাতি ব্যবহার করি সেই সমস্ত যন্ত্রপাতি কি পরিষ্কার করার জন্য হচ্ছে কি রাজ অম্ল ব্যবহার করা হয়ে থাকে। অথবা রাজ অম্ল কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া বা গবেষণার পারপসে কি এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কিন্তু হবে না। অনেকেই ঘ অ্যান্সার দিয়েছেন, আফ্রিদি, তারপর সঞ্জিদা, অন্তরা। তাইলে যারা যারা হচ্ছে ঘ অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা কিন্তু হয় নাই। 3 মোল এবং 3 মোল এটাও কিন্তু হবে না। প্রথমত জানতে হবে রাজ অম্ল। তাইলে রাজ অম্লটা থাকে হচ্ছে কত? 1:3 অনুপাতে, অর্থাৎ 1 মোল এবং কি 3 মোল অনুপাতে। তাহলে দেখেন কোনটা 1 আর 3 আছে? অপশন কি এইটা, অপশন কি ক, অর্থাৎ 1 মোল নাইট্রিক অ্যাসিড 1:3 কত 3, 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং কত 3 মোল কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে যারা যারা অপশন ক লিখেছেন বা ক অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা কি আমরা নিলাম। ওকে, তাইলে এখনো যারা জানেন না বা পারেন না এখন কারেকশন হয়ে নেন। তাইলে আমরা গিয়ে বলবো রাজ অম্ল। রাজ অম্ল হিসেবে কোনটা পরিচিত? 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমি প্রশ্নটা ঘুরিয়ে দিলাম, আমি অন্যভাবে প্রশ্ন করলাম এটা দিয়ে। আমি বললাম রাজ অম্লে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের, দেখেন রাজ অম্লে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের, রাজ অম্লে HNO3 এবং HCl, তাই না? অনুপাত কত? অনুপাত কত? তাহলে দেখেন এই প্রশ্নটা একটু এখন ডিফারেন্ট ভাবে আসছে। রাজ অম্লে নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুপাত কত? তাইলে অনুপাত হচ্ছে কত? দেখেন অনুপাত কি হিসাবে ব্যবহার করব আমরা? মোল সংখ্যা হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে কত নাইট্রিক অ্যাসিড আছে? 1 মোল, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কত? 3 মোল। তাইলে অ্যান্সার হবে কত? 1:3 কত 3। আবার যদি আমি প্রশ্নটা এভাবে করি যে আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম পরে নাইট্রিক অ্যাসিড দিলাম, এখন বলেন যে রাজ অম্লে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত? তখন এইটা কি হবে? ঘুরে যাবে। তখন অ্যান্সার হবে কত? 3:1 অনুপাত। ঠিক আছে। আচ্ছা, এই তো বন্দনা পল ইতিমধ্যে অ্যান্সার দিয়েছে 1:3। আচ্ছা, ওকে। তাইলে এইটা হচ্ছে কি রাজ অম্লটা খুব ভালো করে পড়বেন যে আমাদের সংযুক্তি আছে অথবা অনুপাত আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের, এইটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে গ্লাস ঘোলাটে হয়ে গেলে পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? গ্লাস ঘোলাটে হলে দেখেন
গ্লাস ঘোলাটে, কি অবজেক্টিভ? ঘোলাটে হয়ে গেলে পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? এখানে কি চারটা আছে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাজ অম্ল, গাঢ় নাইট্রিক অ্যাসিড, ধূমায়িত কি সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, আপনারা একটু মাথাটা একটু খাটাইলেই পারবেন। গ্লাস ঘোলাটে হয়ে গেলে পরিষ্কারক হিসাবে কোনটা ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, রাজ অম্ল। খুব দ্রুত বলেন। মুক্তা বলেছেন 4-এর খ। মুক্তা বলেছেন 4-এর খ, আরো অ্যান্সার দেন খুব দ্রুত। ইতি বলেছেন 4-এর খ, মাত্র 2 জন। আশা করি 18 জন দেখছেন, 18টা হচ্ছে কি আমরা অ্যান্সার পাবো। আমরা কি বললাম? গ্লাস ঘোলাটে হয়ে গেলে পরিষ্কারক হিসেবে নিচের কোনটা ব্যবহার করা হয়? অপশন হিসেবে এখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় রাজ অম্ল, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং কি ধূমায়িত সালফিউরিক অ্যাসিড অথবা ওলিয়াম। এই যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, এই ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? ওলিয়াম। এটা পরীক্ষায় আসার মতো কিন্তু প্রশ্ন, যে ওলিয়ামের সংকেত বলো। ওলিয়ামের সংকেত কিন্তু আলাদা, ওলিয়ামের সংকেত আবার এইটা লিখিয়েন না। ওলিয়াম মানে, ওলিয়াম কাকে বলবো? ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে কি বলবো? ওলিয়াম বলবো। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন এই গ্লাস ঘোলাটে হয়ে গেলে কোনটা ব্যবহার করা হবে? ইতিমধ্যে অনেকগুলো অ্যান্সার পেয়েছি। রাফিয়া আক্তার খ, সাজিদ ইসলাম বলেছেন ক। আচ্ছা, সাজিদ বলেছেন ক, আসিফ আফ্রিদি বলেছেন খ, আমেনা খাতুন ইশিতা বলেছেন সি। আচ্ছা, একটা কারেক্ট অ্যান্সার পাইছি, ইশিতা। আমেনা খাতুন ইশিতা বলেছেন কি? সি। তাইলে ইশিতার অ্যান্সার কি ঠিক আছে, আর বাকি যারা অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা ভুল। এখন কথা হচ্ছে কেন ভুল? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব একটা কি শক্তিশালী অ্যাসিড, কি একটা শক্তিশালী অ্যাসিড। এই শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার, কি বললাম? শক্তিশালী অ্যাসিড অথবা ক্ষার যখন গ্লাসের সাথে বিক্রিয়া করে, যখন গ্লাস অথবা কাচের সাথে বিক্রিয়া করে, তখন এরা কি করে দেয়? কাচকে ক্ষয় করে দেয়। কি করে দেয়? কাচকে ক্ষয় করে। এজন্য কাচ পরিষ্কার করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ অত্যন্ত শক্তিশালী অ্যাসিড কি ব্যবহার করা হয় না। অত্যন্ত শক্তিশালী অ্যাসিড বা অত্যন্ত শক্তিশালী ক্ষার ব্যবহার করা হয় না। তাহলে দেখেন, রাজ অম্ল কিন্তু কি খুব শক্তিশালী, কারণ এখানে দুইটা অ্যাসিড আছে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, তাই না? তার মানে শুধুমাত্র একটা অপশন বাঁচে, অপশন কি? নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডটা কিন্তু এই তিনটা অপশনের চেয়ে কম শক্তিশালী। কি? এই তিনটা অপশনের চেয়ে কি কম শক্তিশালী অ্যাসিড, কম শক্তিশালী অ্যাসিড। তাহলে এজন্য কি ও কাচকে কি করবে না? ক্ষয় করবে না। ও কাচকে কি করবে না ভাইয়া? ক্ষয় করবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? গাঢ় নাইট্রিক অ্যাসিড। সঠিক অ্যান্সার কোনটা? গাঢ় নাইট্রিক অ্যাসিড। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? তাহলে এখানে কি সবল অ্যাসিড অথবা সবল ক্ষার আমরা কখনোই গ্লাস ক্লিনারের সাথে ব্যবহার করব না বা গ্লাস পরিষ্কার করতে ব্যবহার করব না, কারণ এরা গ্লাসের উপাদানের সাথে বিক্রিয়া করে গ্লাসকে কি ক্ষয় করে দেয় বা কাচকে ক্ষয় করে দেয়। তাহলে যে অ্যাসিড গুলা মৃদু বা কম শক্তিশালী অথবা যে ক্ষারগুলা কম শক্তিশালী, সেইগুলা কি আমরা গ্লাস পরিষ্কার করতে কি ব্যবহার করব। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে? আর আপনারা কি বুঝতে পারতেছেন কিনা একটু আমাকে বলবেন, যে ভাইয়া বুঝতে পারতেছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ঠিক আছে। আর যদি বুঝতে না পারেন, আমি আবার প্রয়োজনে আবার রিপিট করব। ওকে, আচ্ছা, আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাই। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয় করে, দেখেন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয় করে যৌগ শনাক্তকরণ কোন ধরনের পরীক্ষা? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয় করে যৌগ শনাক্তকরণ কোন ধরনের পরীক্ষণ? ঠিক আছে, এইটা হচ্ছে আপনার, এটাও আমাদের হচ্ছে কি, যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই অধ্যায় থেকে আসতেছে। রায়হান হ্যাপি এইচআর বলেছেন হ্যাঁ পারতেছি ভাইয়া। মুক্তা বলেছেন ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে, 5-5 কোনটা হবে বলেন? সুইটি আক্তার বলেছেন সুইটি আক্তার 4-এর গ। এতক্ষণ পরে কেন 4? এখন তো 5 চলে আসছে। এটার অ্যান্সার খুব দিয়ে ফেলেন। বন্দনা পল বলেছেন গ, জৈব রাসায়নিক পরীক্ষা। আচ্ছা,
জৈব রাসায়নিক পরীক্ষা, আচ্ছা সুইটি আক্তার বলেছেন গ। আচ্ছা আপনি মনে হয় এটাই বুঝাইতে চাইছেন, আর বাকিরা হচ্ছে খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলেন, ঠিক আছে? রায়হান হ্যাপি বলেছেন 5-এর বি। আচ্ছা আপনারা দেখেন, আপনারা যদি অ্যান্সার খুব মানে একটু ফাস্ট দিতে হবে, ঠিক আছে? আমি জানি না অবশ্য নেটের প্রবলেম কিনা। মুক্তা বলেছেন 5-এর গ। আচ্ছা ম্যাক্সিমাম। সানজিদা খানম অন্তরা বলেছেন 5-এর খ, ভৌত রাসায়নিক না, ভৌত রাসায়নিক পরীক্ষা হবে না অন্তরা, পরীক্ষা ভৌত রাসায়নিকটা হবে না, এটা হবে না, ঠিক আছে? এটা বাদ দিয়ে দিলাম মনে করেন। এখন তিনটার মধ্যে অ্যান্সার দেন। আমেনা খাতুন ঈশিতা বলেছেন 5-এর বি, হবে না ভাইয়া। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখেন, একটা গলনাঙ্ক, এখন আমি যদি বলি একটা পদার্থের গলনাঙ্ক কত 0 ডিগ্রি, আরেকটা পদার্থের স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখন দেখেন এই 0 ডিগ্রি কি, কার গলনাঙ্ক 0 ডিগ্রি? বরফের গলনাঙ্ক কি 0 ডিগ্রি, অথবা পানির গলনাঙ্ক কি 0 ডিগ্রি? কার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস? পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে কি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দেখে আমরা বলে দিতে পারতেছি, অর্থাৎ বয়লিং পয়েন্ট দেখে আমরা বলে দিতে পারতেছি কি এটা হচ্ছে কি পানি, অর্থাৎ ফিক্সড করা থাকে, তাই না? তাইলে এইখানে দেখেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয় করে যৌগ শনাক্তকরণ কোন ধরনের পরীক্ষা? তাহলে পরিমাপন তো হবে না, কারণ পরিমাপ করা, এটা কি পরিমাপ করার পরীক্ষা? পরিমাপ করতেছি না, তার মানে এই অপশনটা আগেই বাদ। ভৌত রাসায়নিক পরীক্ষা কি, যে এইটা হইতেই হবে, ঠিক আছে? যেমন মোম গলে হচ্ছে কি পানি হইতেছে, তাই না? মানে সরি, আপনার হচ্ছে কি তরল হচ্ছে, মোম যে গলবে, একটা কঠিন পদার্থ গলে যে তরলে পরিণত হবে, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে এটা কি ভৌত রাসায়নিক পরীক্ষা? তাহলে ভৌত কি হবে? স্বভাবত যে ওইটাই হওয়ার কথা, তাইলে এটা কি হবে না, এটা আমরা করি না, তাহলে এটা অবাদ। এখন বিশ্লেষণী রসায়ন পরীক্ষা মানে হচ্ছে কি, যেটাকে বিশ্লেষণ করে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হয়, তার মানে বা এটাও না, তাহলে কোনটা হবে? জৈব রাসায়নিক পরীক্ষণ। তাইলে যারা হচ্ছে গ বলেছেন অ্যান্সার, তাদের অ্যান্সারটা হচ্ছে কি আমরা নিচ্ছি, ওকে? আচ্ছা তাহলে এটার অ্যান্সার কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয় করে যৌগ শনাক্তকরণের কোন ধরনের পরীক্ষা? জৈব রাসায়নিক পরীক্ষা। আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? পরের প্রশ্ন দেখেন, নিচের কোনটি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস? সেটা তো পারা চাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? এইটা আশা করি সবাই পারবেন, এইটা আশা করি সবাই পারবেন, ঠিক আছে? আমরা 7 নাম্বার প্রশ্নে চলে আসছি, যে নিচের কোনটি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস? খুব দ্রুত অ্যান্সার দিয়ে দেন। সাতের ক, রাফিয়া আক্তার বলেছেন 7-এর ক। আচ্ছা একটা অ্যান্সার পাইছি, তাই না? রাফিয়ার অ্যান্সারটা পাইছি। রাফিয়া বলছে 7-এর ক, 1s2 2s2 2p6 3s1। মাত্র একটা কেন, আরো কোথায়? আচ্ছা অনেকেই বলেছেন, রাহেয়ার হ্যাপি বলেছেন ক, সুইটি আক্তার ক, কনা ক, আমেনা খাতুন ঈশিতা ক। আচ্ছা সবাই ক। আপনারা মেজরিটি যখন একটা জিনিস বলেন কিভাবে হচ্ছে আপনাদের কথা আমি ফেলে দিই, তাই না? আপনাদের কথা কি ফেলা যাবে এখন? আপনাদের কথা ফেলতে পারবো না, তার মানে আপনারা সবাই রাইট। তার মানে সঠিক অ্যান্সার কোনটা? 7-এর ক। 7-এর ক কিভাবে? আমরা জানি সোডিয়ামের সংকেত কি? Na। সোডিয়ামের সংকেত কি? Na। তাইলে n এর ইলেকট্রন বিন্যাস কত, মানে পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এই ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখতে হবে 11টা আছে কিনা। তাহলে 6 7 8 9 10 11, টোটাল কত? 11। এখানে দেখেন 6 7 8 9 10 কত? 12। এখানে 5 8 2 কত? 7। 7 8 2 কত? 9। তাইলে এখানে কত? 9। 4 8 2 কত? 6 7 8। এখানে কত? 8টা, তাই না? তাইলে কার 11 আছে? এক দাগের 11টা ইলেকট্রন আছে, তার মানে অ্যান্সার কোনটা সঠিক? ক দাগ। বুঝতে পেরেছেন? আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে নিচের কোনটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস? ক। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
এটা সবাই পারার কথা, এজন্য। আচ্ছা, যে কোনো উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কতটি? যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, প্রশ্নটা খুব ভালো করে দেখবেন। এখানে সর্বোচ্চ দেওয়া আছে নাকি শুধুমাত্র উপশক্তি স্তর দেওয়া আছে, ঠিক আছে? যদি সর্বোচ্চ দেওয়া থাকে তখন কোনটা হবে, আর যদি সর্বোচ্চ না দেওয়া থাকে তখন কোনটা হবে। এই যে কারেকশন করে দিলাম, কিন্তু আমার কথার মধ্যে কিন্তু উত্তর আছে। এখন যদি হচ্ছে আপনারা না পারেন তাইলে তো কিছু করার নেই। আচ্ছা, ইতিমধ্যে একটা অ্যান্সার পেয়ে গেছি। রায়হান হ্যাপি বলেছেন 8 এ। আচ্ছা, একজনের অ্যান্সার পেয়েছি শুধুমাত্র, আশা করি বাকিদেরও হচ্ছে অ্যান্সার হচ্ছে আমরা এক্সপেক্ট করছি। সুতরাং খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলুন। ইতি, আচ্ছা, অনেকেই বলেছেন এ। ঈশিতা, ইতি, আপনারাও বলেছেন 8 কোড 12+1, তাই না? আচ্ছা, জনগণ যাই বলে সেটাই কি সরকারকে কি মেনে নিতে হয়, তাই না? জনগণ যেটা বলে, মেজরিটি যেটা বলে সেটাই সরকারকে কি মেনে নিতে হয়, না হলে ওই যে একজনের মতো হচ্ছে কি পালাই যাইতে হবে পরে, তাই না? এখন আমি তো পালাই যাইতে চাই না এখন। তাইলে হচ্ছে অ্যান্সার কি হবে? 12+1। তার মানে হচ্ছে আপনারা হচ্ছে কি ঠিক। তার মানে যে কোনো উপশক্তি স্তরে যে কোনো উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা কোনটা? 12+1। আচ্ছা, এখন আমি যদি বলতাম যে সর্বোচ্চ, যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাই না? সর্বোচ্চ বা মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, যদি আমি বলতাম মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তখন কি হইতো অ্যান্সার? 2 × 12+1। এর জন্যই হচ্ছে আমি কি প্রথমে বললাম যে এইটা যেন হচ্ছে কি ভুল না হয়। অবশ্য অপশনে ছিল না, এর জন্য কনফিউশন তৈরি হয় নাই, কিন্তু এটা যদি অপশনে থাকতো তাইলে কিন্তু কি গন্ডগোল কি একটা বাইধ্যা যাইতো, ঠিক আছে? ওকে, তার মানে যে কোনো উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা কোনটা? 12+1। ওকে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে চলে যাই। নিউক্লিয়ার ফিশন এ কতটুকু শক্তি উৎপন্ন হয়? নিউক্লিয়ার ফিশন, এখন আমি যখন আপনাদের ক্লাস আগে নিয়েছি আমি কিন্তু বলছি যে নিউক্লিয়ার ফিশনটা কি এবং নিউক্লিয়ার ফিউশনটা কি, তাই না? নিউক্লিয়ার ফিশনটা কি এবং নিউক্লিয়ার ফিউশনটা কি? তাহলে ফিশন, ফিশন, আর আরেকটা হচ্ছে কি ফিউশন। এই ফিশনটা হচ্ছে কি, এই ফিশনটা হচ্ছে বড় থেকে ছোট করা, বড় থেকে ছোট। আর ফিউশনটা কি? ফিউশনটা মনে রাখতে হবে, এইটুকু দিয়ে মনে রাখবেন। ফিউশনটা হচ্ছে কি ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এখন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে কি বড় বড় কোনো পরমাণুকে যদি ভেঙে আমরা হচ্ছে কি যে ছোট ছোট শক্তি বা প্রচুর পরিমাণ শক্তি এবং অন্যান্য যৌগ কি পরিণত হয়, তাই না? একটা যদি বড় মৌলকে আঘাত করি, ওই মৌলটা ভেঙে যদি অসংখ্য একের অধিক পরমাণু সৃষ্টি হয় এবং সেই সাথে নিউট্রন এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তখন তাকে আমরা কি বলি? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলি। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে কি, ফিউশনটা হচ্ছে অনেকগুলা ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস বিক্রিয়া করে খুব বৃহদাকার কি একটা বিক্রিয়া তৈরি করবে, তাই না? এই বিক্রিয়াকে কি নিউক্লিয়ার চেইন বিক্রিয়াও বলা হয় অথবা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াও বলে। তাহলে অনেকেই বলেছেন, সবার অ্যান্সার হয়েছে কিন্তু এখন। তাহলে 200 MeV, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে এখন বলেন যে নিউক্লিয়ার যে কি আছে আমাদের, নিউক্লিয়ার যে আছে এইটার পূর্ণরূপ কি? এমইবি যে আছে, সরি এমইবি যে আছে, এই এমইবির পূর্ণরূপ কি? মেগা ইলেকট্রোভোল্ট, তাই না? তাইলে 200 মেগা ইলেকট্রোভোল্ট কি নিউক্লিয়ার ফিশন থেকে উৎপন্ন হচ্ছে। তাইলে এখন কথা হচ্ছে নিউক্লিয়ার ফিশনে বা এই শক্তি উৎপন্ন করতে আমরা কোন মৌল ব্যবহার করি? তাহলে আমরা কোন মৌলটা ব্যবহার করি? এতটুকু শক্তি উৎপন্ন করতে কোন মৌলটা ব্যবহার করি? আমরা হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করি। কি? ইউরেনিয়াম, ইউরেনিয়াম। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার ফিশনের সাথে কোন মৌলটা যায়? ইউরেনিয়াম যায়। তাহলে ইউরেনিয়াম থেকে কতটুকু শক্তি পাওয়া যায়? 200 মেগা ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। সম্পৃক্ত দ্রবণের শর্ত কি? সম্পৃক্ত দ্রবণের
শর্ত। তাহলে অনেকগুলা শর্ত আছে। আমরা কি, এটা হচ্ছে গুণগত রসায়ন ছিল, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, গুণগত রসায়নের প্রশ্ন, যে আপনারা হচ্ছে কি সৃজনশীল করে আসছেন না অধঃক্ষেপণের শর্ত, অধঃক্ষেপণের কৌশল অথবা কি শর্ত। তাহলে অধঃক্ষেপণের কৌশল হচ্ছে কি, আমার যদি আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বেশি হয় তখন সেইটা হচ্ছে কি অধঃক্ষেপণের কৌশল। তাহলে সম্পৃক্ত দ্রবণ কি, সম্পৃক্ত দ্রবণ মানে কি, যেই দ্রবণটা একেবারে হচ্ছে কি গুলে যায় বা মিশে যায় ওই দ্রবণটাকে কি বলবো আমরা, সম্পৃক্ত দ্রবণ বলবো। আর অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে কি, যেটা মেশে না, যে আপনারা হচ্ছে পানির সাথে কাদামাটি মিলাইলেন, বালু নিচে জমা থাকলো বা মিশলো না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে কি অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, তাহলে দেখেন এই অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং কি অসম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণের শর্ত হচ্ছে কত, কেআইপি ইকুয়াল কেএসপি। খ নাম্বার, দশের খ সঠিক অ্যান্সার কিন্তু দশের খ। তাহলে যারা যারা দশের খ বলেছেন, দশের খ যারা যারা অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা কি ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। কোন অক্সাইডটি অম্লীয়, এটাও পড়াইছি, এটাও খুব সহজ, এটা জাস্ট মাথায় রাখবেন, ধাতু এবং অধাতু, মানে ক্লু দিয়ে দিছি আপনাদের, হিন্টস দিয়ে দিচ্ছি, ধাতু এবং অধাতু। এরপরে না পারলে কিন্তু আর স্পিচলেস হয়ে যাব। ঠিক আছে, আশা করি এটা পারবেন, যে কোন অক্সাইডটি অম্লীয়, ধাতু বা অধাতু, এই দুইটা শব্দ মাথায় রাখবেন। তাইলে হচ্ছে আশা করি যদি আমার লেকচার শুনে থাকেন অবশ্যই পারবেন। 11 গ, আচ্ছা 11 গ, বন্দনা পল, বন্দনা হয়নি। সানজিদা খানম অন্তরা, অন্তরা বলেছেন খ। মাহমুদা সুলতানা মুক্তা বলেছেন 11 গ। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের দুইটা শব্দ মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। ঠিক আছে, ধাতু অধাতু। এখন দেখেন এই যে যারা পারেন নাই, শুধুমাত্র একটা অ্যান্সার হইছে, একটা অ্যান্সার হইছে, সেই অ্যান্সারটা দিয়েছে হচ্ছে কে, এখানে কে যেন হচ্ছে লিখলো 11। আচ্ছা 11 10 বি লিখছে একজনে, 11 ডি। আচ্ছা এটা কিন্তু 11 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো করে দেখেন। আপনারা 10 লিখতেছেন না, আমি বুঝতেছি না যে কে সঠিক অ্যান্সার দিছে। 11 ডি হয়নি, হয়নি। 11 এ। আচ্ছা আমি যে একটা বলছি হয়নি, তার মানে কি বাকিগুলা সবগুলা দিয়ে দিই, যে কোনো একটা তো হবেই, তাই না? যে এ যদি না হয় তাহলে বি দিই, বি যদি না হয় তাহলে সি দিই, সি যদি না হয় তাহলে ডি দিই। এরকম করে কিন্তু সুযোগ পাওয়া যাবে না, ঠিক আছে, অনলাইনেই শুধু। আচ্ছা এখন দেখেন আমি বলি, আমি কি বললাম, দুইটা শব্দ মাথায় রাখতে, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে কি অধাতু। তাহলে কেন অধাতু মাথায় রাখতে বলছি, অধাতুর অক্সাইড কি হয়, অম্লীয় হয়। অধাতুর অক্সাইড কি হয়, অম্লীয় হয়। ধাতুর অক্সাইড কি হয়, ক্ষারীয় হয়। ধাতুর অক্সাইড হয় ক্ষারীয়, অধাতুর অক্সাইড হয় কি অম্লীয়। তাহলে এখানে ধাতু কোনটা আছে, অধাতু কোনটা আছে। এই যে সুইটি আক্তার একমাত্র সঠিক অ্যান্সার দিছে, উনি বলেছেন বি, কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি অম্লীয়। আর বাকিগুলা দেখেন, অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে কি সোডিয়াম, এরপরে হচ্ছে কি ম্যাগনেসিয়াম, এই তিনটাই কি, এই তিনটাই হচ্ছে কি ধাতু, এই তিনটাই হচ্ছে ধাতু। তাহলে ধাতুর অক্সাইড কি হয়, ক্ষারীয় হয়। ধাতুর অক্সাইড কি হয়, ক্ষারীয় হয়। তার মানে কি অ্যালুমিনিয়াম অক্সাইড কি ক্ষারীয়, ও হবে না। ম্যাগনেসিয়াম অক্সাইডও হবে না, সোডিয়াম অক্সাইডও হবে না। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, সানজিদা খানম অন্তরা। আচ্ছা আপনি হচ্ছে মেবি নাম্বারে ভুল করছিলেন, যে 10 লিখছিলেন, এজন্য হয়তো আমি কনফিউজড হয়েছিলাম। ওকে, আচ্ছা যাই হোক, আপনি ঠিক বললে তো ঠিক। তাহলে কোন অক্সাইডটি অম্লীয়, কার্বন ডাই অক্সাইড। ওকে,
তাহলে এখন দেখেন কোন অক্সাইডটি অম্লীয়, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেসিকের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসার মতন। তাহলে আমরা বললাম ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড কি অম্লীয়, এটা মাথায় রাখলেই হবে। এখানে শুধুমাত্র কার্বন কি অধাতু, তাহলে কার্বনের অক্সাইড কি কার্বন ডাই অক্সাইড, তার মানে ও কি হবে অম্লীয় হবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। কোন ধাতুটি কার্বন ডাই অক্সাইডের ভিতরে জ্বলতে থাকে, এগুলো হচ্ছে মানে জ্ঞানমূলক প্রশ্ন, এটা বলেন। কোন ধাতুটি কার্বন ডাই অক্সাইডের ভিতরে জ্বলতে থাকে? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। অ্যান্সার পাচ্ছি না তো, আপনাদের খুব দ্রুত টাইপ করে ফেলান, খুব দ্রুত। আচ্ছা, পারি না, রায়হান বলেছেন পারি না, রাফিয়া আক্তার বলেছেন 12D, সুইটি আক্তার বলেছেন 12D। আয়রন, আয়রন কার্বন ডাই অক্সাইডের ভিতরে জ্বলতে থাকে। আয়রন কি ভারী ধাতু না? তাহলে আয়রন কি জ্বলবে? আয়রন কি হবে না, আয়রন কাটা, এটা একটু মাথায় রাখবেন, বেসিক বেসিক। আয়রন কি লোহা, লোহা কি কার্বন ডাই অক্সাইডের ভিতরে কি জ্বলবে? লোহা হবে না। অনেকে বলেছেন মুক্তা, মুক্তা বলেছেন 12র খ, আফসানা মিম বলেছেন 12C, অন্তরা বলেছেন 12র খ, বন্দনা পল বলেছেন 12র ক। আচ্ছা, তাহলে দেখেন যারা যারা হচ্ছে কি আয়রন বলছিলেন তাদের অ্যান্সারটা কি হচ্ছে আমরা নিতে পারলাম না। ওকে, 12A। আমি একটাও, আচ্ছা একটা সঠিক অ্যান্সার পাইছি, আফসানা মিম, আফসানা মিম এবং রাইহান হ্যাপি, আসিফ আফ্রিদি, এই যে তিনটা তিনটা পাইলাম তাই না, তিনটা সঠিক অ্যান্সার পাইলাম। যারা যারা অপশন সি বলছেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে হ্যাপি বললেন, হ্যাপি বলছে পারে না, এরপরও পেরে গেছে। তাহলে আসিফ আফ্রিদি বলেছেন 12C, আফসানা মিম বলেছেন 12C, তাহলে যারা যারা হচ্ছে সি বলছেন তাদের অ্যান্সারটা কি আমরা নিচ্ছি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। কোরাল কোনটি? দেখেন এখানের হচ্ছে মানে প্রশ্নে ভুল আছে, এখানে প্রশ্নটা হবে ক্লোরাল কোনটি। ঠিক আছে, ওয়েট, ক্লোরাল, ক্লোরালের সংকেত কি? ওকে, ক্লোরালের সংকেত কি এটা বলেন এবার। আচ্ছা বলেন ক্লোরাল, ক্লোরালের সংকেত কি? ঠিক আছে, খুব দ্রুত। তেরোর ঘ, আচ্ছা 13র ঘ, আসিফ আফ্রিদি। আচ্ছা, যারা যারা ঘ বলছে তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। ঠিক আছে, ঘ, এটা হচ্ছে কি ক্লোরালের সংকেত। ওকে, এটা কি ক্যালসিয়াম কার্বনেট, এটা অ্যালুমিনিয়াম, এটা কি লেড কার্বনেট। আচ্ছা, ক্লোরালের সংকেত। ওকে, তার মানে যারা হচ্ছে পারেনি তারা সঠিক অ্যান্সারটা জেনে নিন। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে হচ্ছে আমরা চলে যাব। ঠিক আছে, আরো অনেক প্রশ্ন আছে। ক্রিপ্টন ডাইফ্লুরাইড তৈরিতে নিম্নের কোন তাপমাত্রা প্রয়োজন? এটা জ্ঞানমূলক প্রশ্ন, ক্রিপ্টন ডাইফ্লুরাইড। ঠিক আছে, ক্রিপ্টন ডাইফ্লুরাইড তৈরিতে কোন তাপমাত্রা প্রয়োজন, এটা কি বলতেছি আমরা, কি তাপমাত্রা?
খুব দ্রুত হচ্ছে আপনারা অ্যান্সার দিয়ে ফেলাম। ক্রিপ্টন ডাইফ্লুরাইড তৈরিতে কোন তাপমাত্রা প্রয়োজন? এ নাকি বি নাকি সি নাকি ডি, কোনটা হবে? এই প্রশ্নগুলো হচ্ছে আসার সম্ভাবনা খুবই কম। মনে করেন যেগুলো টেম্পারেচার দিয়ে আসে, যে শুধুমাত্র একটা টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে আপনার যে বিক্রিয়ায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস জন্য কত গুণ বৃদ্ধি পায়, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আপনার সন্ধি তাপমাত্রা, ঠিক আছে, অথবা সংকট তাপমাত্রা, যে কিছু যৌগের সংকট তাপমাত্রা দেওয়া ছিল, ওই সংকট তাপমাত্রা থেকে একটা প্রশ্ন আসতে পারে, বাট এইগুলা হচ্ছে দরকার নেই। ওকে, তো সুতরাং আন্দাজে হচ্ছে ডু মেরে দেন, দেখেন কোনটা সঠিক হয়। চোদ্দোর গ, 14 খ, 14 সি, 14 এ। আচ্ছা, যারা গ বলেছেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, 196। ঠিক আছে, 196 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড হচ্ছে অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, ক্রিপ্টন ডাইফ্লুরাইড তৈরিতে নিম্নের কোন তাপমাত্রা প্রয়োজন? 196 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। sp2 সংকরিত অরবিটালের বন্ধন কোণ কত? এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কি কয় ধরনের সংকরণ আছে? মূল কয় ধরনের? 3 ধরনের, ঠিক আছে। sp2 সংকরণ, sp3 সংকরণ, আরেকটা হচ্ছে কি sp সংকরণ। তাহলে কয় ধরনের? 3 ধরনের সংকরণ। এই 3 ধরনের সংকরণ কোথায় পাওয়া যায়? জৈব যৌগের মধ্যে কি দেখতে পাওয়া যায়, তাই না? sp2 সংকরণ, sp3 সংকরণ, sp সংকরণ, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। তাহলে অ্যালকেনের মধ্যে দেখা যায় কোনটা বলেন? অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এটা হচ্ছে কি অ্যালকাইন, তাই না? আইন, এটা হচ্ছে কি অ্যালকিন, আর এটা হচ্ছে কি অ্যালকেন। তাহলে এখন আমাদের যেটা প্রশ্ন, sp2 সংকরিত অরবিটালের বন্ধন কোণ কত? 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 107 ডিগ্রি, 109 ডিগ্রি। এইটা তো সবাই পারবেন, সবাই পেরেও গেছেন। রায়হান হ্যাপি বলেছেন 15 সি, আফসানা মিম বলেছেন 15 সি, মুক্তা বলেছেন 15 সি, ইতি বলেছেন 15 সি, সানজিদা, অন্তরা বলেছেন 15 সি। আপনারা এত ছি ছি বললে আমাকে তো চলে যেতে হবে, আমি তো আর ক্লাস নিতে পারবো না। হ্যাঁ, এত সিসি করলে হবে? বলেন গ, বলেন যে গ। তাইলে সুইটি আক্তার বলেছেন 15 সি, আবার সি। আসিফ আফ্রিদি বলেছেন গ, বন্দনা পল বলেছেন গ। আচ্ছা, যেহেতু সবাই মেজরিটি উইনস, তাই না? মেজরিটি কি জিতে, তাইলে আপনারা কি জিতছেন? তাহলে 120 ডিগ্রি অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 120 ডিগ্রি। তাহলে sp2 তে হচ্ছে কত সংকরণের পরিমাণ? 120 ডিগ্রি। 109 কততে? sp3 তে। এবং sp তে কত? 180। ঠিক আছে, এই 180 ডিগ্রি হইলে তখন আকার আকৃতি কেমন হবে? সরল রৈখিক। ঠিক আছে, কেমন হবে? সরল রৈখিক। এরপরে 109, 109 হইলে কেমন হবে? ত্রিকোণাকার কি দ্বিপিরামিডীয়, তাই না? এরপরে sp2 এ কেমন হবে? ভি আকৃতির হইতে পারে বা আলাদাও হইতে পারে। এই যে sp3 কিন্তু বিভিন্ন শেপ আছে, তারপর হচ্ছে কি sp2 এরও কি বিভিন্ন শেপ আছে। তাহলে আমাদের এইখান থেকে যেটা পড়তে হবে, দেখেন সংকরণ থেকে যেটা পড়তে হবে, বন্ধন কোণের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষায়, ঠিক আছে। এবং প্রিভিয়াস ইয়ারের কিন্তু প্রশ্ন আপনারা দেখবেন, এখানে কিন্তু এখান থেকে আসছে যে বন্ধন কোণ থেকে হিরকে sp3 সংকরণ হয় কিনা, অথবা গ্রাফাইটে কোন ধরনের সংকরণ হয়, অথবা ফুলারিনে কোন ধরনের সংকরণ হয়, অর্থাৎ হাইব্রিডাইজেশনের টাইপ এবং বন্ধন কোণের পরিমাণ অথবা আকৃতি, এই 3টা টাইপই হচ্ছে কি খুব ভালো করতে পড়তে হবে। রায়হান বলেছেন ভাইয়া এতক্ষণ খেয়াল করলাম আপনার শার্ট টি আমার ড্রেস একই রকম প্রিন্ট। ও আচ্ছা আচ্ছা, যাক, তার মানে কি আমি লাকি। আপনার ড্রেস কি আমি, আপনার ড্রেস আবার কি আমি নিয়ে আসছি নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখন sp2 সংকরিত অরবিটালের বন্ধন কোণ কত? আপনারা সবাই বলছেন কত? 120 ডিগ্রি। তার মানে সাধুবাদ আপনাদের সবাইকে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, যেহেতু সময় কম প্রশ্ন বেশি। গ্রুপ 2 এর মৌলসমূহকে কি বলা হয়? খুব বেসিক একটা প্রশ্ন, সবাই পারবেন। গ্রুপ 2 এর মৌলসমূহকে কি বলা হয়? সবাই পারবেন, সবাই।
ভাইয়া পিডিএফ দিয়া দিতে বলে, এখন পরে দিলে পড়তে ভালো লাগে না। আচ্ছা আমি অফিসে হচ্ছে বলে দিব, ঠিক আছে? খুব দ্রুত, যে গ্রুপ 2 এর মৌলসমূহকে কি বলা হয়? ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, হ্যালোজেন, মুদ্রা গ্রুপ, মুদ্রা ধাতু। আচ্ছা খুব দ্রুত, খুব দ্রুত। তাহলে দেখেন এক একটা হচ্ছে আমি কি রিভিউ করতে থাকি। হ্যালোজেন, হ্যালোজেন কাদেরকে বলা হয়? গ্রুপ 17 মৌলকে, তাই না? গ্রুপ 17 মৌলকে কি বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। গ্রুপ 17 কোন কোন মৌলগুলো আছে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই মৌলগুলা হচ্ছে কোথায় পাই? সমুদ্রের পানিতে পাই, অর্থাৎ হ্যালোজেন। সমুদ্রের পানি থেকে উৎপন্ন লবণ হচ্ছে কি? হ্যালোজেন। তাহলে গ্রুপ 17 গ হবে না। এরপরে কি? মুদ্রা ধাতু, গ্রুপ 16। মুদ্রা ধাতু কি গ্রুপ 16-তে না? না হচ্ছে কি আপনার গ্রুপ 14-তে, তাই না? গ্রুপ 14-তে যে কপার, তারপরে হচ্ছে কি আমার সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। কপার, তারপরে হচ্ছে কি আপনার সিলভার, আর হচ্ছে কি গোল্ড। এই তিনটাকে হচ্ছে কি মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে? তার মানে ও হবে না, গ্রুপ 2 এর মৌল। এরপরে হচ্ছে কি ক্ষার ধাতু। ক্ষার ধাতু কাদেরকে বলে? গ্রুপ 1 এর মৌল সমূহকে কি বলে? ক্ষার ধাতু বলে। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলা কি কি? আমার হচ্ছে কি আছে? লিথিয়াম আছে, তারপরে হচ্ছে কি সোডিয়াম আছে। তো এই মৌলগুলা হচ্ছে কি আমার ক্ষার ধাতু। তাহলে বাকি থাকে কোনটা? মৃৎ ক্ষার ধাতু। তাহলে অ্যান্সার কি হবে? মৃৎ ক্ষার ধাতু। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন যৌগটির হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিস, এখানে লিখছে ল্যাটিন, ল্যাটিস শক্তি বেশি, ঠিক আছে? এখানে স হবে, দন্ত স, ল্যাটিস। তাহলে কোন যৌগটির হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিস শক্তি বেশি? আমাদের হচ্ছে দ্রবণীয়তার কৌশল আপনারা পড়ছেন না? যে দ্রবণীয়তার কৌশল, একটা যৌগ বা একটা পদার্থ কখন দ্রবণীয় হবে? যখন তার ল্যাটিস শক্তির পরিমাণ হাইড্রেশন শক্তির চেয়ে বেশি হবে, তখন সেই মৌলটা কি হবে? পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? তাহলে এখন এই 4টা মৌলের মধ্যে বলেন কোনটা পানিতে দ্রবীভূত হবে, অর্থাৎ কোনটার হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিস শক্তি বেশি, ঠিক আছে? খুব দ্রুত বলেন। খুব দ্রুত বলেন, খুব দ্রুত। আচ্ছা অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছেন। আফসানা মিম 17 ডি, 17 ডি, 17 খ, 17 গ, 17 ডি। আচ্ছা, মেজরিটি বলছে মেজরিটি উইন, তাহলে কি হবে? সিলভার ক্লোরাইড। আচ্ছা, একজনে বলেছেন মুদ্রা ধাতু। আচ্ছা, মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11-তে অবস্থিত, ঠিক আছে? মুদ্রা ধাতু গ্রুপ 11-তে অবস্থিত। আর হচ্ছে আপনাদের গ্রুপ 16 নম্বরে হচ্ছে কি চ্যালকোজেন গ্রুপ বলা হয়, ঠিক আছে? গ্রুপ 16-র অক্সিজেন, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই 3টা মৌলকে কি বলা হয়? চ্যালকোজেন মৌল বলা হয়। তার মানে আগের কোনগুলা মৃৎ ক্ষার ধাতু, কোনগুলা ক্ষার ধাতু, কোনগুলা হ্যালোজেন, কোনগুলা চ্যালকোজেন, কোনগুলা তারপর হচ্ছে আপনার কি মুদ্রা ধাতু, এগুলা খুব ভালো করে পড়বেন গ্রুপ সহকারে, মৌলের নাম সহকারে। ওকে, তাহলে অ্যান্সার হবে কি? কোনটার হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির চেয়ে বেশি? হাইড্রেশন শক্তির চেয়ে, আচ্ছা ল্যাটিস শক্তি বেশি, হাইড্রেশনের চেয়ে ল্যাটিস শক্তি বেশি, তাহলে কোনটা? সিলভার ক্লোরাইড। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে কি আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। হিলিয়াম নিম্নের কত তাপমাত্রায় সুপার ফ্লুইডে পরিণত হয়? দেখেন, হিলিয়াম নিম্নের কত তাপমাত্রায় সুপার ফ্লুইডে পরিণত হয়? খুব দ্রুত বলেন। হিলিয়াম নিম্নের কত তাপমাত্রায় সুপার ফ্লুইডে পরিণত হয়?
আচ্ছা আমরা আগাই, ঠিক আছে। আমরা যেগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো একটু কম ডিসকাস করি, এরপরে আগাই যাই। তাহলে দেখেন এটা সঠিক অ্যান্সার হচ্ছে কত, 2.17 কেলভিন। তাহলে হিলিয়াম নিম্নের কত তাপমাত্রায় সুপার ফ্লুইডে পরিণত হয়, 2.17 কেলভিন হবে। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ওইগুলো হচ্ছে আপনাদেরকে আমি সলভ করতে দিব। আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের তুলনায় কারা বেশি যৌগ গঠন করে, এটা হচ্ছে আপনার অ্যান্সার দেন। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের তুলনায় কারা বেশি যৌগ গঠন করে? তাহলে নিষ্ক্রিয় গ্যাস কত নাম্বার গ্রুপে অবস্থিত? নিষ্ক্রিয় গ্যাস কত নাম্বার গ্রুপে অবস্থিত? দেখেন নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি গ্রুপ 18তে অবস্থিত, তাই না? গ্রুপ 18তে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের অপর নাম কি? নোবেল গ্যাস অথবা নোবেল মৌল, তাই না? অথবা কি নিষ্ক্রিয় গ্যাস। এখন দেখেন এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন কোন, আমরা তো জানি কি নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? কারণ এই মৌলগুলা কি কোনো ক্রিয়া বিক্রিয়া কি অংশগ্রহণ করে না, এজন্যই তো এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয় বা মৌল বলা হয়। কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম কি, কিছু মৌল আছে যারা হচ্ছে কি মৌল গঠন করে অথবা যৌগ গঠন করে, যৌগ গঠন করে। তাহলে কোন কোন মৌলগুলা যৌগ গঠন করে এটা বলে ফেলো। 19 গ আর্গন ক্রিপ্টন হয়নি। যারা গ বলেছেন হয়নি, 19 গ হয়নি। তাহলে অ্যান্সার হবে কি 19 সি আর্গন ক্রিপ্টন হয়নি। 19 সি বলেছেন বা গ বলেছেন, কোনোটাই হয় নাই। তাহলে দেখেন অ্যান্সার হবে কি জেনন এবং কি ক্রিপ্টন, ঠিক আছে। দেখবেন ZE ফ্লোরাইড, জেনন ফ্লোরাইড গঠন করে, তারপরে হচ্ছে কি ক্রিপ্টন ফ্লোরাইড গঠন করে। একটু আগে দেখছেন না ক্রিপ্টন ফ্লোরাইডই তো ছিল প্রশ্নে। তার মানে অ্যান্সার হবে কোনটা, খ জেনন এবং কি ক্রিপ্টন। এই দুইটা মৌল অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বা মৌলের চেয়ে হচ্ছে কি আমাদের বেশি যৌগ গঠন করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটা যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস পানিতে অদ্রবণীয়। তাইলে দেখেন পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে, পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়, এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? খুবই সহজ। এখানে আপনাদের কনফিউজ করার জন্য এই গলনাঙ্কটা দিছে, ঠিক আছে। একটি যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস যা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়, এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সমযোজী, ধাতব, আয়নিক, সন্নিবেশ। 20 ঘ সন্নিবেশ হয়নি। আসিফ আফ্রিদি হয়নি ভাইয়া। 20 ডি হবে না কিন্তু। একটি যৌগের গলনাঙ্ক দেখেন অদ্রবণীয়, কোনগুলা পানিতে অদ্রবণীয়? সমযোজী যৌগ, আমরা কি জানি সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে কি দ্রবণীয়। তার মানে কি হবে অ্যান্সার, সমযোজী হবে। অ্যান্সার কি হবে, সমযোজী হবে, ঠিক আছে। 20 ডি হয়নি, সন্নিবেশ হবে না, সমযোজী বন্ধন, ঠিক আছে। আচ্ছা দেখেন আবারও ভালো করে দেখেন, এই প্রশ্নটা দেখে নেন। সমযোজী যৌগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি এরা পানিতে দ্রবণীয় না, অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে কি দ্রবণীয়। কিছু পরিমাণ সমযোজী যৌগ আছে কি যারা ব্যতিক্রম, অর্থাৎ এরা কি পানিতে দ্রবণীয়। মুক্তা ভুল অ্যান্সার দিয়েছেন। 20 গ আয়নিক হবে না। আয়নিক যৌগ তো পানিতে দ্রবণীয় থাকে, আয়নিক কি হয় পানিতে দ্রবণীয়, তাইলে আয়নিক কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে না। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, ঠিক আছে। আমরা বেশি ডিসকাস করলে আমাদের প্রশ্ন আরো থেকে যাবে। বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মান কত? এটা আমি পড়াইছি, আমি যখন লেকচার নিয়েছি এটা পড়াইছি, আপনারা যারা ছিলেন আশা করি পারবেন। বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কত বা মান কত, ঠিক আছে। এখন দেখেন প্রথমে যেটা জানতে হবে পানির কি আয়নিক গুণফল। আমি একটা হিন্টস দিচ্ছি যে বিশুদ্ধ পানির আয়নিক গুণফল, বিশুদ্ধ পানির আয়নিক গুণফল হচ্ছে কত, 1 × 10⁻, কত 14। তাইলে এইটা থেকে কিন্তু আপনারা হিসাব করতে পারেন হাইড্রোজেন আয়ন এবং কি হাইড্রক্সিল আয়নের হচ্ছে কি মোলার মান। গ ইতিমধ্যে একজন অ্যান্সার দিয়েছে, আসিফ আফ্রিদি বলেছেন গ, বন্দনা বলেছেন ঘ, বন্দনা হয়নি। সানজিনা খানম অন্তর, আমার উত্তর কি দেখা যায় না নাকি? আপনার উত্তর তো বললাম 20 ক, আপনার অ্যান্সার তো বলেছি। বন্দনা পল বলেছেন ডি, বন্দনা হয়নি। আসিফ, আচ্ছা আসিফের অ্যান্সার হইছে, আসিফ বলেছেন ডি। 10⁻, কত 7, 10⁻, কত 7 মোল পার লিটার, তাহলে কি এটাই অ্যান্সার, ঠিক আছে। 21 গ। তাহলে দেখেন আমরা কি বললাম, আমার
কেআইপি বললাম মানে কি আয়নিক গুণফল। আয়নিক গুণফল কত 1 ইন্টু 10 ইনভার্স কত 18। তাইলে এখানে কত আছে আমার দুইটা, একটা হচ্ছে কি আপনার হাইড্রোজেন আয়ন আছে আর একটা হচ্ছে কি হাইড্রক্সিল আয়ন আছে, OH আয়ন। তাহলে সমান সমান কত এইটা, এখন এইটাকে এস ধরে আপনি রুট করে দেন, তাহলে কত আসবে অর্ধেক আসবে, তাহলে কত 10 ইনভার্স 7। তাহলে কত আসবে 10 ইনভার্স 7। ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার। ওকে আচ্ছা, তাহলে যারা যারা অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা ঠিক আছে। আমরা পরবর্তীতে চলে যাই। স্বাভাবিক অবস্থায় মানব দেহে রক্তের পিএইচ এর মান কত? ওরে কমন, ওরে ওরে, তাই না? ওই যে কিরে কিরে প্রশ্ন দেখে মনে হবে যে মধু মধু। তাহলে এখন কথা হচ্ছে কোনটা, এখন কথা হচ্ছে কোনটা হবে, খুব দ্রুত টাইপ করে ফেলেন ঝড়ের বেগে। খুদেজাতুল কুবরা তানি সবার আগে অ্যান্সার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, খুদেজাতুল কুবরা তানি বলেছেন 22 এর বি 7.4। রিয়ামনি 7.40। আচ্ছা দুইজন। 7 ঘ। আসিফ আফ্রিদি কি 7 এর ঘ লিখছে কে? কি আপনার কি টাইপিং মিস্টেক হইছে? মুক্তা বলেছেন 22 এর খ। আচ্ছা সানজিদা খানম অন্তরা বলেছেন 22 এর খ। খ রায়হান, না রায়হান বলেছেন ডি। এই রায়হান ভালো করে দেখো প্রশ্ন। এরপরে সুইটি আক্তার বলেছেন 22 এর খ, তার মানে কি অ্যান্সার হবে কত 7.40। আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটাও সহজ প্রশ্ন ছিল। পানির গলন তাপ কত? এটাও সহজ প্রশ্ন। পানির গলন তাপ কত? এটা সহজ প্রশ্ন। আচ্ছা, পানি একেবারে রেফারেন্স সহ দিয়ে দিয়েছে, যে বলেছে রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45, গড়ে 7.40। ভেরি গুড। আচ্ছা, এখন পানির গলন তাপ কত এটা বলেন খুব দ্রুত। কম হবে, ঠিক আছে, পানি তো এজন্য কম হবে, এজন্য কম মাথায় নিয়ে অ্যান্সারটা দেন। এটা মনে রাখতে হবে, যেহেতু এটা পানি একটা সাবস্টেন্স মানে কি তরল পদার্থ, তার মানে কি এটাকে হিট দিলে খুব অল্প পরিমাণে কি মানে বরফ হচ্ছে কি গলে যাবে, পানির গলন তাপ। খুব দ্রুত অ্যান্সার দেন। অর্থাৎ গলনাঙ্কে যে পরিমাণ তাপ শোষণ করে ওটাই হচ্ছে কি আমাদের গলন তাপ। এই যে 23 এর ঘ। আচ্ছা 23 এর ঘ হয়নি, আসিফ আফ্রিদি উল্টা বলেছেন। রায়হান হ্যাপি ভাইয়া বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। দেখেন এই যে এমসিকিউ পরীক্ষায় ভুল করার একটা কারণ হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে বেশি এক্সাইটমেন্ট। তাইলে কি এত ডোপামিন রিলিজ হয়, এত খুশি হই, মানে অপশন না দেখে দাগাই ফেলি, তাই না? এরকম কিন্তু করা যাবে না। রিয়ামণি বলেছেন 23 এর বি। আচ্ছা ওকে, তাহলে 23 এর ঘ হয়নি, -6 না +6 জুল, 6 কিলো জুল পার মোল। তাহলে পানির গলন তাপ কত? এত। অর্থাৎ গলনাঙ্কে যে পরিমাণ তাপ শোষণ হয় তাকেই কি বলা হয়, ওই পদার্থের কি গলন তাপ বলা হয়। তাহলে পানির গলন তাপ কত? +6 কিলো জুল পার মোল, কারণ পানির গলনাঙ্ক বা বরফের গলনাঙ্কে কত জুল তাপ শোষণ হয়? 6 কিলো জুল তাপ শোষণ হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার দেখেন, অ্যান্সার কত হবে? 6 হবে। যারা দেখেন নাই এখন স্পিডে আমি হচ্ছে যাব। ওকে, WHO কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ফুড সামিটে কত সালে খাদ্য নিরাপত্তাকে সংজ্ঞায়িত করা হয়? এটা একটু আনকমন প্রশ্ন। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমরা জেনে নেই, ঠিক আছে, এটা হবে 1996 সাল। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে কি 1996 সাল। এগুলো হচ্ছে নর্মাল প্রশ্ন, তো এটা পড়তে হবে, বই পড়তে হবে। তাহলে সবাই জেনে নিছি, ঠিক আছে। 1996 সাল। 24 WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ফুড সামিটে কত সালে খাদ্য নিরাপত্তাকে সংজ্ঞায়িত করা হয়? তাহলে অ্যান্সার কত হবে? 1996। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইলেকট্রোপোরেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয় কোনটা? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইলেকট্রোপোরেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয় কোনটা? এখন আপনারা খুব ফোকাস হবেন, আমি কিন্তু স্পিডে যাব, আমার আরো যেতে হবে, ঠিক আছে। আর 15 মিনিটের মধ্যে শেষ করে দেব কিন্তু ক্লাস। ইলেকট্রোপোরেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয় কোনটা? ফলের জুস, ঠিক আছে।
ইলেকট্রোপোরেশনের মাধ্যমে সংরক্ষণ করা কোনটা হয়? ফলের জুস। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই। ইউরিয়ার সংকেত কোনটা? এটা সবাই পারবেন, এটা বলেন। ইউরিয়ার সংকেত কোনটা? 26। ইউরিয়ার সংকেত কোনটা? খুব দ্রুত 26-এর অ্যান্সার চাই, খুব দ্রুত। খুদেজাতুল কুবরা তানি বলেছেন 26-এর সি। আচ্ছা, আমরা একটা দুইটা অ্যান্সার নিব, ঠিক আছে? বন্দনা পল বলেছেন সি, রিয়ামণি বলেছেন সি। তাহলে আপনাদের অ্যান্সার কি? সঠিক সঠিক সঠিক। তাহলে অ্যান্সার কি হবে? 26-এর সি। এটা হচ্ছে কি আমাদের ইউরিয়া সংকেত। ইউরিয়া কি একটা, ইউরিয়া হচ্ছে কি একটা নাইট্রোজেন সমৃদ্ধ কি সার, নাইট্রোজেন সমৃদ্ধ সার। এতে কত 46% কি নাইট্রোজেন থাকে। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। সল্টিং এর ক্ষেত্রে কোন প্রক্রিয়া আর্দ্র খাদ্য থেকে লবণ বাষ্পায়ন টেনে আনে? এটাও খুব সহজ প্রশ্ন। কোন প্রক্রিয়ায় আর্দ্র খাদ্য থেকে লবণ জলীয় বাষ্প টেনে আনে? তাহলে এটা কোনটা হবে? দেখেন, এটা জেনে নেন, ঠিক আছে? এটা হবে অসমোসিস। এটা কি? অসমোসিস। অসমোসিসের বাংলা কি? এখন কথা হচ্ছে অসমোসিস কথার বাংলা হচ্ছে কি? অভিস্রবণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় হচ্ছে কি আপনার হচ্ছে কি লবণ জলীয় বাষ্প কি টেনে নেয়, ঠিক আছে, আর্দ্র খাদ্য থেকে। আচ্ছা, তানি বলেছেন সি। ওকে, অসমোসিস। তাহলে অসমোসিসের বাংলা অভিস্রবণ। এগুলো খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রোটিন হতে শরীরে সরবরাহিত শক্তি কিলোজুল পার মোল। এটা দরকার নাই, ঠিক আছে? এগুলো আসবে না। আলোর প্রভাবে যে বিক্রিয়াটি সংঘটিত হয়। এখন দেখেন, প্রভাবক কোন বিক্রিয়ায় আলো প্রভাবক হিসেবে কাজ করে? কোন বিক্রিয়ায় আলো প্রভাবক হিসেবে কাজ করে? এইটা যদি আপনারা পরিবেশ রসায়ন পড়েন আপনারা পারবেন। কারণ হচ্ছে দেখেন, পরিবেশ রসায়নে বা বায়ুমণ্ডলে কি থাকে আমাদের? বায়ুমণ্ডলে কিন্তু কি ফ্রি রেডিক্যাল থাকে। এই যে ক্লোরিনের কি থাকবে? ফ্রি রেডিক্যাল থাকে। এই ফ্রি রেডিক্যাল থেকে কি ক্লোরিন হয়। পরবর্তীতে কি এটা হাইড্রোজেন কি ক্লোরাইডের সাথে কি মেশে, অথবা কি অন্যান্য ক্ষতিকারক কি গ্যাসও তৈরি হইতে পারে, অ্যাসিডও তৈরি হইতে পারে। তাইলে কোনটা হবে? অ্যান্সার হবে কি আমাদের ক দাগ, ঠিক আছে? তাইলে এইখানে প্রভাবক হিসেবে কোনটা কাজ করবে? সূর্যালোক কাজ করবে অথবা আলো কাজ করবে, ঠিক আছে? সূর্যালোক অথবা আলো। তাহলে অন্তরা আচ্ছা, অন্তরা তো 28-এর ক বলছেন, খুব দ্রুত। কিন্তু এখন কিন্তু হচ্ছে আপনাদের অ্যান্সার আমি নিব না, আমি হচ্ছে আমার মতো করে কি করিয়ে যাব। ওকে, দুই একটা যেগুলা একেবারেই না অ্যান্সার করলে না, ওইগুলা হচ্ছে কি আপনাদের অ্যান্সার করতে বলবো। তাহলে আলোর প্রভাবে কোন বিক্রিয়াটাতে সংঘটিত হয়? ওই যে হাইড্রোজেন ক্লোরাইডের যে বিক্রিয়া, ওইটা হবে, ঠিক আছে? আসিফ আবৃদি বলেছেন 29-এর ক। আচ্ছা, ঠিক আছে, সবার অ্যান্সার কি ঠিক আছে? সরি, 28 না 29-এর ক। ওকে ভাইয়া, লেকচার জৈব রসায়ন ক্লাস তো হলো না, এটা কি? আর এটা আমি বলতে পারতেছি না, এটা কি হইছে? এটা তো হইছে মনে হয়। জৈব রসায়ন ক্লাস তো হয়ে গেছে, আপনি মনে হয় ছিলেন না নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। প্রতি গ্রাম টিস্যু গঠনের জন্য কতটুকু খাদ্য শক্তি প্রয়োজন হয়? এটাও দরকার নাই। কোনটি কক্ষ তাপমাত্রা? এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এটা অ্যান্সার করে ফেলেন। কোনটা কক্ষ তাপমাত্রা? 31। একটা হচ্ছে পরম তাপমাত্রা, একটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, একটা হচ্ছে কক্ষ তাপমাত্রা, ঠিক আছে? তাইলে এখানে বলছে কি কক্ষ তাপমাত্রা কোনটা? 31-এর এ 298 কেলভিন। কুবরা তানি, খাদিজাতুল কুবরা তানি বলেছেন 298 কেলভিন। বন্দনা পল ক, অন্তরা ক বলেছেন। আচ্ছা, আপনারা যেহেতু বলছেন আপনাদের অ্যান্সার তো কি ঠিক আছে। তাহলে 25°C অথবা 298 কেলভিনকে কি বলা হয়? কক্ষ তাপমাত্রা বলা হয়, ঠিক আছে? প্রমাণ তাপমাত্রা কাকে বলা হয় বলেন? প্রমাণ তাপমাত্রা কোনটা? তাহলে প্রমাণ তাপমাত্রা কাকে বলা হয়? 0°C কে কি প্রমাণ তাপমাত্রা বলা হয়। আর পরম তাপমাত্রা কত বলা হয়? কাকে বলা হয়? 0 কেলভিনকে পরম কি তাপমাত্রা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, দেখেন, প্রমাণ হচ্ছে কত? প্রমাণ হচ্ছে কত? 0°C। আর পরম হচ্ছে কত? 0 কেলভিন। তাহলে এইগুলা কি খুব ভালো করে পড়বেন। এই তিনটা টেম্পারেচারের মধ্যে একটা কিন্তু থাকবে পরীক্ষায়, বলে দিলাম। তিনটার মধ্যে একটা কিন্তু থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্নে কি আমরা চলে গেলাম।
অ্যাসিড রেইনে কোন অ্যাসিড থাকে? এটাও খুব সহজ প্রশ্ন। অ্যাসিড রেইন মানে কি? অ্যাসিড বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টি থেকে থাকে, প্রথম কথা হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান ভাইটাল দুইটা উপাদান। একটা ভাইটাল উপাদান হচ্ছে কি নাইট্রোজেন, নাইট্রোজেনের কথা চিন্তা করবেন। আরেকটা ভাইটাল উপাদান হচ্ছে যেটা হচ্ছে কি আপনাদের কলকারখানা বা হচ্ছে কি বলে ফ্যাক্টরি থেকে যে বায়ুটা নির্গত হয় বা ফ্লু গ্যাসটা, ওই ফ্লু গ্যাসে কে থাকে? সালফার। এই দুইটা হিসাব করলে কি অ্যান্সার পেয়ে যাবেন। খুব দ্রুত বলেন। খুদিজাতুল কুবরা তানি বলেছেন প্রমাণ অবস্থা 273 কেলভিন। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন দুইটাই কি একই জিনিস, প্রমাণ অবস্থা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা জানতে হবে যে 0 ডিগ্রি শুধু সেলসিয়াস না, অথবা 273 কেলভিন, অবলিক দিয়ে পড়তে হবে। 0 ডিগ্রি যা 273 কেলভিনও একই জিনিস। ঠিক আছে, অ্যাসিড রেইনে তাইলে কোনটা থাকে এটা তো বলেই দিলাম, খুব দ্রুত করে বলেন। 32-এর খ, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। ভেরি গুড। আচ্ছা, অন্তরার অপশনটা কি ঠিক আছে? মানে অ্যান্সারটা ঠিক আছে। তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে তো আমি হিন্টস দিয়েই দিছি কি এস থাকবে সালফার এবং হচ্ছে কি নাইট্রোজেন থাকবে। তাহলে অ্যান্সার হবে কি খ, 32-এর কি বি। ঠিক আছে, তাহলে অ্যাসিড রেইনে কি থাকবে? সালফিউরিক অ্যাসিড এবং কি নাইট্রিক অ্যাসিড। প্রধানত কে থাকে? সালফিউরিক অ্যাসিড। ওকে, কার্বনিক অ্যাসিডও থাকে কিন্তু খুব সামান্য পরিমাণ, এর জন্য কার্বনিক অ্যাসিডের অপশনটা কি আমরা নিব না। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? এইটা তো বলেই ফেলছি প্রশ্নের মধ্যে, এটা তো পারবেন সবাই। বলেন খুব দ্রুত। খুব দ্রুত বলে ফেলেন। নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? আচ্ছা, যেহেতু আপনারা অ্যান্সার দিচ্ছেন না, আমাকে কি আমি সলভ করে দিই। ঠিক আছে, আসিফ আফ্রিদি বলছেন 33-এর ডি, 237 ইউ। ভালো করে প্রশ্ন দেখেন। খানম অন্তরা বলেছেন 33-এর ডি, 237 ইউ। পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে কোনটা ব্যবহার করা হয়? ইউরেনিয়ামের আইসোটোপের কথা হিসাব করেন। ইউরেনিয়াম কত কত আছে? 235 আছে, 237 আছে। তাইলে এই দুইটার মধ্যে কোনটা হবে অ্যান্সার? দ্রুত বলেন, দ্রুত। এইটা যদি ভুল হয় তাহলে কেমনে হবে? 33-এর ক হয় নাই, কারো তো হচ্ছে না। এই সহজ প্রশ্নটা সবাই ভুল করতেছেন, ডিসঅ্যাপয়েন্টেড হইলাম। তাহলে অ্যান্সার হবে কত? 235 ইউরেনিয়াম। ঠিক আছে, এইটা হচ্ছে কি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে কি জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এটা হবে না 237 হবে না, 238 হবে না, 236 হবে না। তাহলে অ্যান্সার হবে কত? 235। খুবই গুরুত্বপূর্ণ কি একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে কি দেখেন, আমরা হচ্ছে কিছু লিখি সেমি, একটা হচ্ছে সেমি, একটা হচ্ছে কি মোলার, একটা হচ্ছে কি মিলিমোলার, একটা হচ্ছে ডেসিমোলার, আর একটা হচ্ছে কি সেন্টিমোলার। তাই না? এই সবগুলো আছে না? তাহলে সেমিমোলার মানে কত? 0.5। কি বলছে? ডেসিমোলার, তার মানে 0.5। সেমিমোলার তার মানে ও হবে না। মিলিমোলার মান কত? 1000 ভাগের 1 ভাগ, তাহলে কত? 0.001, তাইলে ও হচ্ছে না। মোলার দ্রবণ মানে কত? 1m, তাহলে ও হচ্ছে না। তাহলে অ্যান্সার কোনটা? 0.1, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ কোনটা? 0.1। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? 0.1। আচ্ছা, বন্দনা পল বলেছেন 34-এর এ। আচ্ছা, 34-এর এ ঠিক আছে, বন্দনার অ্যান্সার ঠিক আছে। আর সেন্টিমোলার কত? 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.01। তাহলে এইগুলা হচ্ছে আপনারা হচ্ছে আবার রিভাইজ করবেন। অন্তরার অ্যান্সারও ঠিক আছে, 34-এর ক। তাহলে ডেসিমোলারে কত, সেমিমোলারে কত, মিলিমোলারে কত, মোলারে কত, আর সেন্টিমোলারে কত, এগুলো সবগুলো ভালো করে পড়তে হবে আমাদের। ওকে,
দ্রবণের কোন গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? দেখেন নির্ভরশীল কি বলছেন, নয়। কোন গাঢ়ত্ব, এই গাঢ়ত্বকে কি বুঝাইছে, এই গাঢ়ত্বকে কি বুঝাইছে? দেখেন একটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রার সাথে এই গাঢ়ত্ব আবার গোলাই ফেললেন না। তাহলে দেখেন দ্রবণের কোন গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটার অ্যান্সার হবে কোনটা? মোলালিটি। ঠিক আছে, মোলালিটি। কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এই যে মোলালিটিতে কে থাকে? আমার দ্রবণের ভর থাকে। ঠিক আছে, এই দ্রবণের ভরের কি কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে দ্রবণের ভরের কি পরিবর্তন হয় না। এজন্য কি হয়, যেহেতু দ্রবণের ভরের কোনো পরিবর্তন হবে না, এই কারণে কি মোলালিটির উপর কি মোলালিটি তাপমাত্রার উপর কি নির্ভরশীল নয়, যেহেতু তাপমাত্রা কি কনস্ট্যান্ট থাকতেছে বা ধ্রুব থাকতেছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কত হবে? 35 খ। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? রিডক্স অক্সিডেশন, তাই না? রেডক্স, রিডাকশন, অক্সিডেশন, জারণ বিজারণ বিক্রিয়া। খুব তাড়াতাড়ি বলে ফেলেন। এটা দেখেন, এটা হচ্ছে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আমরা বলতে পারি। ক্যালসিয়াম কি ফ্লোরাইড, তা না, একটা কি আয়নিক, এটা আয়নিক যৌগ। তো খুব দ্রুত বলেন যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, খুব দ্রুত, খুব দ্রুত। খুব দ্রুত বলেন, খুব দ্রুত, আপনাদের আর ছত্রিশের গ, ছত্রিশের গ, ছত্রিশের গ, ছত্রিশের গ হয়নি, হয় নাই, অ্যান্সার হয় নাই। 36-এর গ হবে না, 36-এর ক। ক এটা তো বললাম যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা একটা যে বিক্রিয়া হইতেছে, নরমাল বিক্রিয়া, তাহলে এটা কি হয় নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কি ক, অ্যান্সার হবে ক, ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়ামের সাথে এখানে কি হইতেছে? অক্সিডেশন এবং কি রিডাকশন হচ্ছে। দেখেন এখানে কি, এখানে কি আছে? এখানে কি জিরো, এখানেও জিরো, কিন্তু এখানে এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? এটা জিরো, এটা জিরো মুক্তমূল্য, কিন্তু পরবর্তীতে কি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে না? ক্যালসিয়ামের সাথে ফ্লোরিন আছে, আবার ফ্লোরিনের সাথে কি ক্যালসিয়াম আছে, তার মানে কি জারণ সংখ্যার পরিবর্তন হইতেছে না। যেহেতু এখানে জারণ আর বিজারণ সংখ্যার পরিবর্তন হইতেছে, সুতরাং এইটা কি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এগুলা কি ভুল করা যাবে না, কিন্তু এগুলা কি ভুল করা যাবে না। ওকে, আর এটা জাস্ট হচ্ছে প্লাস আয়ন মাইনাস আয়ন অ্যাট্রাক্ট করবে পরস্পরকে, এটা কিছুই না। তাহলে এটা হচ্ছে কি রিডক্স বিক্রিয়া, যেহেতু আমার ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়ায় হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া, দিচ্ছে ইলেকট্রন দিচ্ছে এবং কি নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে চলে যায়। অম্লীয় মাধ্যমে নিম্নের কোন নির্দেশকটি হলুদ? দেখেন এগুলো পড়াইছিলাম যে পিএইচ এর যে নির্দেশক আছে, তাই না? পিএইচ, যে পিএইচ এর মধ্যে কি আমার নির্দেশক আছে না, এই নির্দেশকের কি অম্লীয় মাধ্যমে কত পিএইচ, পরিসর কত, অম্লীয় মাধ্যমে বর্ণ কেমন, ক্ষারীয় মাধ্যমে বর্ণ কেমন, এগুলা কিন্তু কি পড়ানো হয়েছিল। তাহলে অ্যান্সার কত হবে বলেন, অ্যান্সার কোনটা হবে বলে ফেলেন। আচ্ছা আমরা বলে দিচ্ছি, তাহলে অ্যান্সার হবে কোনটা? ক্রিসল রেড। ঠিক আছে, এগুলো আবার ভালো করে দেখবেন। অর্থাৎ অম্লীয় মাধ্যমে বর্ণ কেমন, অম্লীয়তে বর্ণ কেমন, ক্ষারীয়তে বর্ণ কেমন, এবং এর সাথে পড়তে হবে এদের পিএইচ পরিসর। কি পড়তে হবে? পিএইচ পরিসর। যে অম্লীয় মাধ্যমে যে ফেনলফথ্যালিনের হচ্ছে পিএইচ কত, বা ক্ষারীয় মাধ্যমে ফেনলফথ্যালিনের পিএইচ কত, পিএইচ এর পরিসরটা কি খুব ভালো করে পড়তে হবে। তাইলে অ্যান্সার কোনটা হবে? ক্রিসল রেড। ঠিক আছে, 37-এর ডি ফেনলফথ্যালিন হয়নি, 37-এর খ। আচ্ছা, অন্তরার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্নে হচ্ছে আমরা চলে যাই।
5 গ্রাম অক্সিজেন তৈরিতে নিম্নলিখিত কত গ্রাম আপনার হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, প্রয়োজন? তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, তাই না? যে 5 গ্রাম অক্সিজেন তৈরিতে নিম্নলিখিত কত গ্রাম কি ক্যালসিয়াম ক্লোরাইড প্রয়োজন? তাহলে এটা একটু ক্যালকুলেশন করেন। তাহলে এটা ক্যালকুলেট করার জন্য কি আমাদের কি বিক্রিয়া করতে হবে, তাই না? এই ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু আপনাদের আসবে না, তাও হচ্ছে কি আমি দেখাই দিচ্ছি। KClO3, তাহলে এইটা হচ্ছে সে কি বিয়োজিত হয়ে কি উৎপন্ন করতেছে, আমার অক্সিজেন উৎপন্ন করে এবং হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। KCl এবং কি অক্সিজেন, তাই না? অক্সিজেন। এখন এইটাকে কি সমতা করতে হবে, এটা 3 দুগুণী কত 6, 3 দুগুণী 6 2। তাহলে এটা কি সমতা করে ফেললাম। এখন হচ্ছে মোলার অনুপাত অনুযায়ী হচ্ছে কি আমাদের এটা ভর দেখতে হবে। তাহলে ভর হচ্ছে কত, সবগুলা ক্যালকুলেট করেন। 35.5, 39.1। তাহলে হচ্ছে আমরা দেখি ক্যালকুলেশন করে। আমার ক্যালকুলেটরটা একটু বের করে নেই, একটু হোল্ডে থাকেন, ঠিক আছে? 39.1 যোগ 35.5, 3 × 48, 122 পয়েন্ট। তাহলে ওর কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে কি আণবিক ভর। তাহলে আণবিক ভর কত, 122 পয়েন্ট কত 6, তাহলে 122.6, ঠিক আছে? 122.6 কতটুকু থাকে, আর হচ্ছে আপনার এই যে এখানে যতটা অক্সিজেন বের হয়েছে, ঠিক আছে, 1 গ্রামে কত, আর হচ্ছে কত 3 × কত 48, 48 এ কত, তাহলে কত হবে 112 বাই মানে 122.6 ডিভাইডেড বাই কত 48 ইনটু কত হবে আমার 5 গ্রাম কত অক্সিজেন। তাহলে 5 গ্রাম অক্সিজেন হইলে এই ভ্যালুটা কি হচ্ছে আমাদের কি হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 122.6 গুণ 5 ডিভাইড বাই 48, তাহলে অ্যান্সার আসছে 12.77, ঠিক আছে? গ 12.77, ওকে 12.77। তাহলে বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া থেকে মোলার ওর হচ্ছে আণবিক ভর যতটুকু আণবিক ভর হিসাব করতে হবে, ঠিক আছে? এতটুকু আণবিক ভরে কয় গ্রাম উৎপন্ন হইলো এবং 1 গ্রামে কত, 5 গ্রামে কত, ওকে? এইটা হিসাব করে কি হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আটত্রিশের গ, আচ্ছা আসিফ আফ্রিদি বলেছেন 38-এর গ আসিফ এর অ্যান্সার ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনারা যদি দরকার হয় এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে নিম্নের কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হবে? 10 গ্রাম ফেরাস সালফেট, সরি 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে নিম্নের কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হবে? তাই মানে এই যে আয়রন সালফেট, আয়রন সালফেটের কি করতে হবে, আণবিক ভর বের করতে হবে। ফেরাস সালফেট, ফেরাস সালফেট, তাহলে FeSO4, তাহলে ওর হচ্ছে কত, আয়রনের হচ্ছে কত 55 পয়েন্ট সামথিং, তাই না? 55.55, সালফারের হচ্ছে কত 32 যোগ কত 16 গুণ 4, তাহলে টোটাল কত হয়? এক্সামে কি ম্যাথ আসবে? না, এক্সামে ম্যাথ আসবে না, এক্সামে হচ্ছে ম্যাথ আসবে না, নো চিন্তা, এক্সামে কি ম্যাথ আসবে না। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, ওই যে আমাদের স্টোকিওমেট্রি আছে না, স্টোকিওমেট্রি অনুসারে হচ্ছে কি এটা 3-4টা স্টেপে হচ্ছে কি বের করতে হবে। তার মানে প্রথমে হচ্ছে কি এদের মোলার ভর বের করতে হবে। তাহলে মোলার ভর হচ্ছে কত 151 পয়েন্ট সামথিং টাইপ, ঠিক আছে? 151 পয়েন্ট কত 91।
এরপরে হচ্ছে কি ফেরাস সালফেটের মোলার ভর বের হয়ে গেলে এরপরে কি আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের কি মোলার ভর বের করতে হবে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের মোলার ভর হচ্ছে আমার কত, এইটা হচ্ছে বের করতে হবে। তাইলে ওই যে কত K2 তাই না, তাইলে হচ্ছে কত 23 39 তাই না, 39 গুণ 2 ক্রোমিয়ামের অক্সিজেনের, তাইলে টোটাল হিসাব করি আপনার হচ্ছে 294 সামথিং আসে, ঠিক আছে 294 পয়েন্ট আসে, মানে সামথিং আসে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি মোলার ভর বের করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে কি মোল সংখ্যা বের করতে হবে। তাহলে মোল সংখ্যার সূত্র কি n সমান সমান কত s ডিভাইডেড বাই কত v, ঠিক আছে। এই ইকুয়েশন দ্বারা হচ্ছে কি আমাদের বের করতে হবে। তাহলে বের করে হচ্ছে যত পরিমাণ মোল বের হবে ওই মোলের সাথে কি করতে হবে আমাদের, ওই মোলের সাথে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের, এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে মোলার ভরটা পাইছি এই যে 294, ওই 294 এর সাথে কি করতে হবে আমাদের মোল সংখ্যা কি গুণ করতে হবে, ঠিক আছে। যে মোল সংখ্যাটা থাকবে এই মোল সংখ্যা গুণ করলে যে মানটা আসবে ওইটাই হচ্ছে কি আমার অ্যানসার, ওইটাই হচ্ছে কি আমার অ্যানসার। তাইলে এটা হচ্ছে আপনারা একটু করবেন, এটা প্রবাবলি গ দাগ হবে, পিডিএফ তো আপনাদের দিয়ে দেওয়া হবে, সো আশা করি এইটাই হবে গ দাগ আমার 3.229 এরকম কিছু, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে জাস্ট হচ্ছে এই প্রশ্ন হচ্ছে কি স্টোকিওমেট্রি হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই না। নেক্সট প্রশ্নে হচ্ছে আমরা চলে যাই, কোনটি কক্ষ তাপমাত্রা, এটা তো রিপিটেড প্রশ্ন, এটা তো সবাই পারবেন, কত 298 তাই না, 298 কেলভিন হচ্ছে কি কক্ষ তাপমাত্রা। ভাই এক্সামে কি ম্যাথ আসবে না? আচ্ছা আচ্ছা এক্সামে ম্যাথ আসবে না এটা তো বললামই, কক্ষ তাপমাত্রা এটা তো সবাই পারেন 298 কেলভিন বলে দিলাম। তড়িৎ প্রবাহের একক কি, এটাও সহজ প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক কি, এটা না পারলে কিন্তু খবর আছে ফিজিক্স। তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার, কুলম্ব, ফ্যারাডে, ভোল্ট। ফ্যারাডে কি হবে, কুলম্ব কি হবে, কুলম্ব, কুলম্ব কি, কুলম্ব হচ্ছে আধানের একক তাই না, আধান অথবা কি চার্জের একক, আধান অথবা চার্জের এককের নাম হচ্ছে কি কুলম্ব। ফ্যারাডে আর কি কুলম্ব, ফ্যারাডে হচ্ছে কি ওই যে আমাদের তড়িৎ বিশ্লেষণ নীতির ওখানে হচ্ছে কি আমরা ব্যবহার করি। ভোল্ট কি বিদ্যুৎ বিভব পার্থক্য তাই না, বিভব পার্থক্য, তাহলে অ্যাম্পিয়ার, বাকি থাকে কি অ্যাম্পিয়ার, তাহলে অ্যান্সার কি হবে অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত, এটা তো মানে অপশন দেখেই পারা যায় তাই না। আমরা জানি কি প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কি অনেক বেশি, তাহলে অনেক বেশি বলতে কি এখানে যে লেভেলটা বা যে ভ্যালুটা সবচেয়ে বেশি ওই ভ্যালুটা হবে, তার মানে কত হবে 93 থেকে 99%, তাই না। আচ্ছা তাহলে মিথেন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কিন্তু 97 থেকে অলমোস্ট 99.9 পর্যন্ত, ঠিক আছে পার্সেন্টেজ, অনেক পরিমাণ কি যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ভ্যালুটা কিন্তু অনেক মানে পিউরিটি আছে, ঠিক আছে। যে গ্যাসে যত বেশি মিথেন থাকবে প্রাকৃতিক গ্যাসে সেই গ্যাসটা কি তত বেশি ভালো প্রাকৃতিক গ্যাস। পরবর্তী প্রশ্নে চলে যাই, ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটা উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে ব্রাইনটা কি, ব্রাইন হচ্ছে কি গাঢ় সোডিয়াম ক্লোরাইড লবণ NaCl তাই না, গাঢ় লবণের সম্পৃক্ত লবণের জলীয় দ্রবণকে হচ্ছে কি বলা হয় ব্রাইন বলা হয়, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলা হয় ব্রাইন বলা হয়। তো এখন কথা হচ্ছে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটা উৎপন্ন হবে, ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিচ্ছেন, 42 খবর হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে হইছে আপনাদের অ্যান্সার হইছে, ব্রাইন তো এইটা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলে ব্রাইন বলে। তাহলে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটা পাওয়া যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি কোস্টিক সোডা, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কোস্টিক সোডা। তার মানে যারা যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা কি হয়েছে আমরা নিচ্ছি। নেক্সট প্রশ্নে চলে যাই, ব্রাইন হলো, এখন তো পেরেই গেছেন এটা তো মাত্রই বললাম তাই না, তো 44 এর অ্যান্সার দিয়ে দেন, ব্রাইন হলো কি,
খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলেন। বি। আচ্ছা 44 এর বি, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। আচ্ছা রায়হান হ্যাপি, রায়হান এইটাই বলেছেন আই গেস। 44 এর খ। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আপনাদের অ্যান্সার ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের কি গাঢ় জলীয় দ্রবণকে কি বলা হয়? ব্রাইন বলা হয়। ওকে, তাইলে অ্যান্সারটা ঠিক আছে। হয়নি সানজিদা খানম অন্তরার অ্যান্সার কিন্তু হয়নি। গ বলেছেন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিনের মিশ্রণ, হয়নি। তাহলে 44 এর কি বি হবে? বি। সোডিয়াম, একটু আগে বললাম সোডিয়াম ক্লোরাইডের এখানে হচ্ছে ব্রাইন বলা হয় 60%, ঠিক আছে? 60% সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলা হয়? ব্রাইন বলা হয়। তার মানে কি এটা খুব মানে গাঢ় না? তাহলে গাঢ় হইলে কি এটাই হবে, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিসের সূত্র মেনে চলে? এটা তো পারার কথা, খুবই সহজ, তাই না? তড়িৎ প্রবাহ দেখেন, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিসের সূত্র মেনে চলে? আচ্ছা সানজিদা খানম অন্তরা বলেছেন টাইপ মিস্টেক। আচ্ছা ওকে, সমস্যা নেই। তাহলে দেখেন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিসের সূত্র মেনে চলে? আমরা না বাড়াই, ইতিমধ্যে একজন কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, উনি বলেছেন সি। আচ্ছা বন্দনা পাল বলেছেন সি, ওমের সূত্র হচ্ছে কি সঠিক অ্যান্সার। ওকে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিসের সূত্র মেনে চলে? ওমের সূত্র মেনে চলে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ক্যালোমেল তড়িৎ দ্বারে কোনটা ব্যবহার করা হয়? এগুলো কিন্তু আমাদের হচ্ছে কি তড়িৎ রসায়ন, দ্বিতীয় পত্রে যে তড়িৎ রসায়ন অধ্যায়টা আছে ওইখান থেকে এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? ক্যালোমেল তড়িৎদ্বার, তাহলে ক্যালোমেল তড়িৎদ্বার মানে কি? মার্কারি এখানে থাকবে, ঠিক আছে? মার্কারি থাকবে এবং ক্লোরাইড থাকবে। এখন অর্ধেক কিন্তু বলে দিছি। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, এখন কোনটা হবে এটা আপনারা বুদ্ধি করে বলেন, ঠিক আছে? ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটা থাকবে? ইতিমধ্যে বন্দনা অ্যান্সার দিয়েছে 46 এর এ, 46 এর এ বলেছেন উনি। সানজিদা খানম অন্তরা বলেছেন 46 এর এ। ক্যালোমেল তড়িৎদ্বার হিসাব করেন, আমি কিন্তু বলছি যে মার্কারি থাকবে এবং হচ্ছে কি ক্লোরাইড থাকবে। এখন পরবর্তীতে বলছি যে বুদ্ধি করে বলতে, তার মানে কি অবশ্যই আমার কথার মধ্যে রহস্য আছে। রহস্যটা হচ্ছে এইটা, ঠিক আছে? Hg2Cl2, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। তাহলে ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটা ব্যবহার করা হয়? Hg2Cl2। ওকে, ঠিক আছে। আসিফ আফ্রিদি বলেছেন খ। আচ্ছা আসিফের অ্যান্সার ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। একক বন্ধনযুক্ত কার্যকরী বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন ঘটে? জৈব যৌগ থেকে প্রশ্ন। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে বা বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন ঘটে? সংযোজন বন্ধন, বিয়োজন বন্ধন, প্রতিস্থাপন বন্ধন, আদ্র বিশ্লেষণ বন্ধন। এবং এখান থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে, প্রশ্ন এসে গিয়েছে কিন্তু, ঠিক আছে? 47 এর বি হবে বিয়োজন, না হয়নি। রায়হান হ্যাপি বলেছেন 47 এর বি হয়নি, প্রতিস্থাপন হবে, ঠিক আছে? বিয়োজন বিক্রিয়া হয় না। আপনি অ্যালকেন বা অ্যালকাইনের দেখেন বিয়োজন বিক্রিয়া কিন্তু হয় না। অপসারণ বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে, তারপর ওজনীকরণ বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলোর মধ্যেই হচ্ছে কি সে ঘুরে ফিরে। জারণ বিজারণ বিক্রিয়া আছে, এগুলো পড়বেন। অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয়, অ্যালকাইন কি কি ধরনের বিক্রিয়া দেয়, অ্যালকেন কোন ধরনের বিক্রিয়া দেয়, ঠিক আছে? তাহলে এগুলা কি খুব ভালো করে পড়তে হবে। তাহলে একক বন্ধনযুক্ত কার্যকরী বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন ঘটবে? প্রতিস্থাপন। আচ্ছা এখানে প্রশ্নটা মানে হয়নি, ঠিক আছে? একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে, প্রশ্নটা হওয়া উচিত ছিল এইটা, প্রশ্ন স্ট্রাকচার হয়নি। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে
কোন ধরনের বিক্রিয়া ঘটে? তাহলে কোন ধরনের বিক্রিয়া ঘটে? প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে তিনটা দেখেন, সংযোজন বিক্রিয়া, তারপর প্রতিস্থাপন বিক্রিয়া আর অপসারণ বিক্রিয়া। এই তিনটা বিক্রিয়া কিন্তু ওই যে আমার দ্বিবন্ধন, ত্রিবন্ধন আর এক বন্ধন, এগুলোর মধ্যে কোন কোন বিক্রিয়া হয়, কোন কোন বিক্রিয়া হয় না, এগুলো খুব ভালো করে পড়বেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোন বিজ্ঞানী জৈব যৌগ সম্পর্কে প্রাণশক্তির মতবাদ প্রকাশ করেন? এটা তো আগেই পড়াইছি। তাইলে যে একটা হিন্টস দেই, প্রাণশক্তির মতবাদ ওই বিজ্ঞানী প্রকাশ করছে যে হচ্ছে কি জৈব এবং অজৈব যৌগের নামকরণ করছে। জৈব এবং অজৈব, ঠিক আছে, জৈব এবং অজৈব যৌগের নামকরণ করেছিলেন। ঠিক আছে, নামকরণ করেছে। তাহলে কোন বিজ্ঞানী জৈব যৌগ এবং আচ্ছা ভাইয়া ওইটা 46 এর आंसर। আচ্ছা সমস্যা নেই। তাহলে কোন বিজ্ঞানী জৈব যৌগ সম্পর্কে প্রাণশক্তির মতবাদ প্রবর্তন করেন? এটা তো পারার কথা। আমি একটা হিন্টস দিলাম যে উনি জৈব এবং অজৈব যৌগের নামের প্রবর্তক ছিলেন। ঠিক আছে, ওই বিজ্ঞানীর নাম কি এখন বলে ফেলেন। খুব দ্রুত, আশা করি। এটা তো খুব সহজ প্রশ্ন। 48-এর সি। আচ্ছা, আসিফ বলেছেন খ, আসিফ আফ্রিদি বলেছেন খ, রিয়ামণি বলেছেন সি। রিয়ামণি ভালোই অ্যান্সার দিয়েছে, বাট রিয়ামণির এই অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে। তাইলে আসিফ আফ্রিদি কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? বিজ্ঞানী বার্জিলিয়াস। বিজ্ঞানী বার্জিলিয়াস কিন্তু জৈব রসায়ন সম্পর্কে বা জৈব যৌগ সম্পর্কে প্রাণশক্তির মতবাদ প্রদর্শন করছে। ঠিক আছে, এবং তিনি অজৈব এবং জৈব যৌগের কি নামের প্রবর্তকও ছিলেন। ঠিক আছে, আর হচ্ছে জৈব রসায়নের জনক কাকে বলা হয়? ফ্রেডরিক উইলারকে। অ্যামোনিয়াম লেড সায়ানাইড থেকে যে কি যেটা উৎপন্ন করছিল, ইউরিয়া উৎপন্ন করছিল, ওইগুলো ভালো করে পড়বেন আপনারা। ওকে, আচ্ছা আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, 49। ইথাইল অ্যালকোহলের সাথে নিচের কোন উপাদানটা মিশিয়ে অ্যালকোহল তৈরি করা যায়? ইথাইল অ্যালকোহলের সাথে নিচের কোন উপাদানটি মিশিয়ে, আচ্ছা পাওয়া অ্যালকোহল, এখানে মেবি পরম অ্যালকোহল টাইপের কিছু হবে। ঠিক আছে, এখানে প্রশ্নটা আমার কাছে আনইউজুয়াল লাগতেছে। যাই হোক, এটার অ্যান্সার দেখেন, আমি বলে দিছি পেট্রোল, মানে এটা জ্বালানি টাইপের কিছু হবে। ঠিক আছে, তাহলে এই যে পেট্রোল, তাইলে পেট্রোল থেকে ওই যে জ্বালানি প্রস্তুত করতে হচ্ছে আমরা কি ব্যবহার করি? ওই যে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, আমাদের প্রশ্নটা, এই প্রশ্নের স্ট্রাকচারটা ঠিক নেই। অ্যান্সার কিন্তু পেট্রোল হবে, যে ইথাইল অ্যালকোহলের সাথে নিচের কোন উপাদানটি মিশিয়ে পরম অ্যালকোহল হয়তো বা, ঠিক আছে, এটা পরম অ্যালকোহল হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? পেট্রোল হবে। ওকে, সঠিক অ্যান্সার কি হবে? পেট্রোল হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে হচ্ছে আমরা চলে যাই 50। জৈব যৌগের বৈশিষ্ট্য কোনটা? জৈব যৌগের বৈশিষ্ট্য কোনটি? ঠিক আছে, আচ্ছা এটা দ্বারাই হচ্ছে কিন্তু আমরা শেষ করব। তাহলে এটা আশা করি সবাই পারবেন। এটা তো সবাই পারবেন। সরল কাঠামো দহনের পর অবশেষে থাকে অধিকাংশই কঠিন পদার্থ এবং উদ্বায়ী পদার্থ, মানে কি উড়ে যায় বা বাষ্পীয় পদার্থ। তাহলে কোনটা হবে? জৈব যৌগের কাঠামো কিন্তু কি সরল না, অনেক জটিল। তার মানে কি ও কি জৈব এবং অজৈব যৌগের মধ্যে কি পার্থক্য পড়লে এটা বোঝা যাবে। তার মানে ওর কাঠামোটা কি, স্ট্রাকচারটা কঠিন, ঠিক আছে, জটিল। তার মানে সরল কাঠামো অবশ্যই না। অধিকাংশ কঠিন পদার্থ না, অধিকাংশ কঠিন পদার্থ না, তরল পদার্থ, তাই না? পেট্রোলিয়াম জাতীয় জৈব যৌগ, তাইলে এরা হচ্ছে কি তরল পদার্থ বা গ্যাসিয়াস এজেন্ট। দহনের পর হচ্ছে কি অবশেষ থাকে। দহনের পর জৈব যৌগ কি অবশিষ্ট থাকে না, নিঃশেষ হয়ে যায় বা পুড়ে ছাই হয়ে যায়। এরপরে হচ্ছে কি উদ্বায়ী। ঠিক আছে, তাহলে 52 কি হবে? ডি না, অধিকাংশ কঠিন পদার্থ হবে না, কি হবে? উদ্বায়ী হবে। ঠিক আছে, যেমন ন্যাপথালিন, তারপর হচ্ছে কর্পূর, এরা হচ্ছে কি আমাদের কি জৈব যৌগ না? তাহলে জৈব যৌগের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি
এরা উদ্দায়ী হবে। এরা কি? উদ্দায়ী, অর্থাৎ উড়ে যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আজকের পুরো ক্লাসের উপর একটু অ্যানালাইসিস করি। এইখান থেকে হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে, অথবা হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রি এবং কি তড়িৎ রসায়ন, তাই না? এই তড়িৎ রসায়ন এবং অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয় পত্র থেকে পরিবেশ রসায়ন 3টা অধ্যায়, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, তড়িৎ রসায়ন 3টা অধ্যায় খুব ভালো করে পড়বেন। আর প্রথম পত্র থেকে আপনার হচ্ছে গুণগত রসায়ন এবং পর্যায়বৃত্ত সারণী বা পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই 2টা অধ্যায় খুব ভালো করে পড়বেন, মানে কি বেশি বেশি পড়বেন, ঠিক আছে? কারণ এগুলা হচ্ছে সব থেকে কি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এখান থেকেই হচ্ছে কি আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে, যে 2টা 3টা। এখন তো আরো আপনাদের কি মানবন্টন বাড়াইছে, যে বিজ্ঞান থেকে কতটা 40টা, তার মানে আগে 10টা আসতো, এখন কি 12টা আসবে, অথবা 13টা আসবে, অথবা 14টা আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা কেমন ছিল, আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা কোনো সমস্যা ছিল কিনা আমাকে হচ্ছে বলেন। যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে, তাহলে হচ্ছে আমরা আবার প্রশ্নটা রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু ফিডব্যাক দেন, আমরা ক্লাসটা শেষ করব। ওকে, যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে কিনা। রিয়ামণি বলেছেন আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সানজিদা খানম অন্তরা বলেছেন জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ অন্তরা। আর হচ্ছে কিন্তু বেশি দিন নাই, ঠিক আছে? তো আপনারা হচ্ছে গুছিয়ে পড়াশোনা করবেন, প্রশ্ন ব্যাংক সলভ করবেন, বেশি বেশি প্রশ্ন সলভ করবেন। সুইটি আক্তার, অসাধারণ হয়েছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আপনিও ভালো থাকেন সুইটি, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনারা সবাই ভালো করে পড়েন। আশা করি আমাদের কোচিং এর সাথে যারা যুক্ত আছেন সবাই হচ্ছে একটা ভালো জায়গায় হচ্ছে পৌঁছতে পারবেন, ঠিক আছে? আর হ্যাঁ, পৌঁছানোর পরে কিন্তু অবশ্যই মিষ্টি খাওয়াইতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? ফোন করে করে বলবেন ভাইয়া মিষ্টি পাঠাই দিচ্ছি পার্সেল করে, সমস্যা নেই। ওকে, তাহলে এই দোয়া রইল আপনাদের। সানজিদা খানম অন্তরা বলেছেন দোয়া রাখবেন স্যার। হ্যাঁ, অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া এবং অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। তো এই পর্যন্তই, ঠিক আছে? আর হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে, আমি হচ্ছে বলে যাচ্ছি এখানে যে আপনাদের পিডিএফটা দিয়ে দেবে। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করতে থাকেন, হতাশ হবেন না, বিরক্ত হবেন না। যদি কঠোর পরিশ্রম করে থাকেন, ফল কিন্তু ভালো হবেই। ওকে, আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। শেষ শেষ করে দেন।